আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। তো সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নেন, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। এবং যারা ক্লাসে জয়েন হবেন অবশ্যই অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ক্লাস শুরু করব এবং যারা ওকে, আমি শুনতে পাচ্ছি, তার মানে আপনারা শুনতে পাবেন। ঠিক আছে। এবং সবাই কেমন আছেন এটা একটু আমাদেরকে জানিয়ে দেন, ঠিক আছে? ওকে, আমি ক্লাস লিঙ্কটা শেয়ার করে দেই। আপনারাও ক্লাস লিঙ্কটা কপি করে আপনাদের যে সকল মেসেঞ্জার গ্রুপ আছে বা এডুকেশনাল গ্রুপ আছে সেই সকল গ্রুপগুলোতে আপনারাও চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, একটু ওয়েট। ঠিক আছে, সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা আজকে যে টপিকটার উপরে ক্লাস করব এই টপিকটা আপনারা অলরেডি পারেন, ঠিক আছে? কিন্তু এই ক্লাসটা আমি এই জন্যই করতে বলবো, যেহেতু আপনারা পারেন টপিকটা, এরপরেও অনেকে দেখা যাচ্ছে ভুলে গেছেন। আবার অনেকে আছে যে অনেক বড় বড় অঙ্ক দেখা যায় জন্য এই একদম সহজ একটা টপিক আমরা মিস দিয়ে চলে যাই। তো এইচএসসি লাইফে কারোর এই অধ্যায়টা মিস দেওয়া ঠিক না। হ্যাঁ, এইচএসসি লাইফে যদি কেউ মিস দেয় সে ভার্সিটির দিকে ধরা খেয়ে যেতে পারে। কেন? কেননা অ্যাডমিশনে তো এটা কাজে লাগবেই। আবার দেখা যাবে যে উচ্চ লেভেলে এই অধ্যায়টা আছে। হ্যাঁ, এই অধ্যায়টা আছে। তো সেজন্যই এই অধ্যায়টা মিস দেওয়া ঠিক না। ওকে, আমি ক্লাস লিঙ্কগুলো আর কি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, যারা জয়েন হয়েছে এই যথেষ্ট। আমি ক্লাস শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই জয়েন হয়েছেন, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিন, ঠিক আছে? যারা সায়েন্সের আছে তাদেরকে মেনশন করবেন, অন্য গ্রুপে মেনশন করার দরকার নাই। হ্যাঁ, অন্য গ্রুপদের মেনশন করার দরকার নাই, যারা সায়েন্সের আছে তাদেরকে জাস্ট মেনশন করে দিবেন। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, মোটামুটি জয়েন হয়েছে। ঠিক আছে, আমাদের আশা ছিল যে আরো হবে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আপনারা আশা করি ইতোমধ্যেই জানেন যে আমরা আজকে যেই অধ্যায়টা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এই যে ম্যাট্রিক্স অধ্যায়টা নিয়ে আমরা যে ক্লাসটা দিলাম, কেন দিলাম? এই অধ্যায়টা বাদে কি ক্লাস দেওয়া যেত না? যাইতো, কিন্তু এটা আমাদের বইয়ের প্রথম অধ্যায় এবং এই অধ্যায় থেকে 100% একটা কোশ্চেন থাকবে। আপনারা জানেন যে আপনাদের দুই ভাবে কোশ্চেন আসবে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। ক বিভাগের মধ্যে কি কি থাকবে ভাইয়া? থাকবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, বৃত্ত, সরল রেখা। আর খ বিভাগের মধ্যে থাকবে আপনাদের অন্তরীকরণ, যোগজীকরণ এবং আপনাদের ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এই রকমের আমাদের ভাগ করা আছে। এই রকমের আমাদের অধ্যায়গুলো কি করা আছে? ভাগ করা আছে। তাহলে যখন ক বিভাগ থেকে আপনাকে বলবে যে এখান থেকে মাস্ট একটা কোশ্চেন দিতে হবে বা দুইটা কোশ্চেন দিতে হবে, ওইখান থেকে মাস্ট দুইটা কোশ্চেন দিতে হবে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনার এইখান থেকে কিন্তু ম্যাট্রিক্স থেকে আমাদের একটা কোশ্চেন আসবে, সরল রেখা থেকে একটা কোশ্চেন আসবে, বৃত্ত থেকে একটা কোশ্চেন আসবে। তার মানে ম্যাট্রিক্স এবং সরল রেখা যদি করেন আপনার দুইটা কোশ্চেন কমন। আবার ওইখান থেকে গিয়ে যদি আপনি জাস্ট ত্রিকোণমিতি এবং ডিফারেন্সিয়েশন যদি করেন বা অন্তরীকরণ যেটাকে বলতেছি সেটাকে যদি করেন, তাহলে আপনার দুইটা প্রশ্ন কমন, তাহলে চারটা প্রশ্ন হইলো। আর একটা প্রশ্ন কোথা থেকে দিবেন? আপনি চাইলে ক বিভাগ থেকেও দিতে পারেন, খ বিভাগ থেকেও দিতে পারেন, ক বিভাগের বৃত্ত থেকে আসতে পারে, আবার আপনি চাইলে যোগজীকরণও দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনার উপরে নির্ভর করবে। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন থাকবে 8টা, 8টার মধ্যে দেওয়া লাগবে 5টা। এখন বিষয় হচ্ছে আমাদের অধ্যায় কয়টা? আমাদের দেখা যায় যে অনেক সময় ম্যাট্রিক্স থেকে দুইটা চলে আসতে পারে, অনেক সময় দেখা যায় যোগজীকরণ থেকে দুইটা চলে আসে, অনেক সময় দেখা যায় অন্তরীকরণ যোগজীকরণ মিলাই আসে। তো আমরা ওই অনুযায়ী আমরা বুঝাই দেবো যে 5টা কোশ্চেনের অ্যান্সার যাতে আমরা করে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখান থেকে আমাদের একটা কোশ্চেন 100% আসবে, 100% আসবে, এই অধ্যায় থেকে কোনো মিস নাই। এবার আসেন ম্যাট্রিক্স কাকে বলে সেটা দিয়ে আমরা শুরু করব। ওকে, ঠিক আছে। না ভাই,
একদম হচ্ছে নির্ণয় শর্টকাট, আমি যদি সবকিছু শর্টকাট করাইতাম তাহলে আমি ওয়ান শট দিতাম না। হ্যাঁ, আমি একদম যা আছে একদম বিস্তারিত পড়াবো। হ্যাঁ, যা আছে একদম বিস্তারিত পড়াবো। শর্টকাট বলতে আমরা আগাবো, হ্যাঁ আমাদের শেষ হয়ে যাবে, 2 ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা যেভাবে মানে একজন একজন যদি এই ম্যাট্রিক্স অধ্যায়টা যদি নাও ধরে সেও যাতে পারে সেভাবে আমরা ক্লাসটা নেব, ঠিক আছে? আচ্ছা আসেন, আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। এটা আপনারা অলরেডি পারেন, তাই না? কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এতদিন ধরে ম্যাট্রিক্স করছে বাট ম্যাট্রিক্সের সংজ্ঞা জানে না। তো আসেন, ম্যাট্রিক্স কাকে বলে? যারা পারেন তারা খুব ভালো, যারা পারেন না এতে কোনো সমস্যা নাই। তো আমরা জানি যে বিজ্ঞান ও গণিতের তথ্য অনুযায়ী যদি কোনো আয়তাকারে, যদি কোনো ভুক্তিগুলো বা সংখ্যাগুলোকে যদি আমি হচ্ছে কি আকারে, সারি ও কলাম আকারে, সারি ও কলাম আকারে আয়তাকার বিন্যাস অনুযায়ী সাজাই, তাইলে তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়, তাই তো? তো ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা জানি। এখন ম্যাট্রিক্সের সংজ্ঞা জানি, ম্যাট্রিক্সের আমাদের অনেক প্রকার আছে। ম্যাট্রিক্সের কি আছে? অনেক প্রকার আছে। এই প্রকারগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তার আগে ম্যাট্রিক্স দেখতে কি রকমের? ম্যাট্রিক্স দেখতে হচ্ছে আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8 9 এরকমের যদি কিছু সংখ্যা নেই, এই সংখ্যাগুলোকে যদি আমি এরকমের থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, বা আমরা কয়েকভাবে কিন্তু আমরা হচ্ছে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। শুধু যে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা আবদ্ধ করতে পারবো এমনটা না, আমরা কিন্তু চাইলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও আবদ্ধ করতে পারি, তাই না? কি দ্বারা আবদ্ধ করতে পারি? ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও আবদ্ধ করতে পারি। তো এরকমের যদি আমরা কোনো কিছুকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে সেটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের অনেক প্রকার আছে। যেমন আমাদের আছে সারি ম্যাট্রিক্স, আমাদের আছে কলাম ম্যাট্রিক্স। তো ভাইয়া সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি? তার আগে আমাদেরকে জানতে হবে সারি কি কলাম কি। এগুলো আপনারা জানেন, ইতিমধ্যে আপনাদের জানার কথা। তো পর্যায় সারণীতে আপনারা পড়ছিলেন যে পর্যায় সারণী এই কয়টা সারি থাকে, এই কয়টা কলাম থাকে বা গ্রুপ থাকে, যেটাকে বলছিলেন, তাই না? তো মনে আছে কি সারি কোনগুলা? সারি হচ্ছে সারির মতো পাতানো জিনিস, তাই না? তার মানে এই বরাবর যা আছে সেগুলোকে বলি আমরা হচ্ছে সারি। আর কলাম কি ভাইয়া? কলাম হচ্ছে লুঙ্গির মতো খাড়া খাড়া, তাই না? তার মানে এই বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে কলাম। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় হচ্ছে কলাম। এখন ভাইয়া সারি আর কলাম চিনলাম, কিন্তু সারি ম্যাট্রিক্স কোনটা আর কলাম ম্যাট্রিক্স কোনটা? সারি ম্যাট্রিক্স কোনটা আর কলাম ম্যাট্রিক্স কোনটা? অনেকেই জানেন সারি ম্যাট্রিক্স কোনটা, বলেন তো সারি ম্যাট্রিক্স কোনটা? সারি ম্যাট্রিক্স কোনটা বলেন? যার সারি সংখ্যা কি হবে ভাইয়া? যার সারি সংখ্যা হবে 1, তাই না? সারি সংখ্যা হবে হচ্ছে 1, তাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। আবার কলাম ম্যাট্রিক্স কোনগুলো ভাইয়া? কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কোনগুলো? যার কলাম সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? যার কলাম সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, যেহেতু অল্প কিছু জিনিস লিখে ফেলছি, আপনাদের একটা কথা বলে ভাইয়া, এই ক্লাস করতে গেলে 3টা জিনিস আপনাকে করতে হবে। 1 নম্বর, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। 2 নম্বর, বসে বসে ক্লাস করতে হবে। কোথায় বসবেন? অবশ্যই টেবিলে বসবেন। এবং 3 নম্বর হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে এই যা কিছু লিখতেছি আপনি যতই পারেন না কেন তারপরেও বসে বসে লেখা শুরু করেন। কেননা যখন আপনি লিখবেন, আমি জানি আপনার 10-15 বার এই অধ্যায়টা করা হয়ে গেছে, কেন আপনি এই 24 ব্যাচ আপনার 10-15 বার করা হয়ে গেছে। বাট আপনার মধ্যে এখনো দেখা যায় যে মাঝে মধ্যে আপনি ভুলে যান যে নির্ণায়ক কেমনে করব, হ্যাঁ ক্রেমারের নিয়ম কেমনে খাটাবো, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের যোগগুলা কেমনে করব, গুণগুলা কেমনে করব, এই জিনিসগুলা এখনো আপনার কি হয়? ভুল হয়। তো এই যাতে ভুলগুলা আর এইচএসসি থেকে না হয় সেজন্য এখন একটু বসে বসে ক্লাস করেন আর সুন্দর করে লেখা শুরু করেন, ঠিক আছে? ক্লাস করেন আর লেখেন, সমস্যা নাই, ঠিক আছে? আর যদি নোট থাকে আপনার কাছে, যদি কোনো নোট থাকে সেই নোটগুলো দেখে জাস্ট কাজ চালান, ঠিক আছে? তারপরে যেগুলো পারেন একটু নোট করার চেষ্টা করেন। আবার নোট করতে যায় ক্লাসে মনোযোগ দিলেন না, কিছুই বুঝি নাই, এমন যেন না হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সারি ম্যাট্রিক্স চিনলাম, কলাম ম্যাট্রিক্স চিনলাম। এখন ভাইয়া একটা ম্যাট্রিক্সের ভিতরে আমরা যে উপাদানগুলা লিখি, যে জিনিসগুলো লিখি, হ্যাঁ আমরা ম্যাট্রিক্সের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9, তো আমরা কি বলবো যে ম্যাট্রিক্সের ভিতরে এটা লিখছি 1, এটা লিখছি 2, এটা লিখছি 3, এভাবে কি বলবো? না, অবশ্যই এই ম্যাট্রিক্সের এই যে ভিতরের যে উপাদানগুলো লিখছে এর একটা নাম আছে, হ্যাঁ একে বলা হয় হচ্ছে ভুক্তি। কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়, তাই না? এই ভুক্তি বা উপাদান আমরা যেটাই বলি না কেন এগুলোকে কি বলা হয়? ভুক্তি বা উপাদান। আচ্ছা এগুলা কি? ভুক্তি, একটা কি? ভুক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো ভাইয়া এই ম্যাট্রিক্সের ক্রম কত? আমি যে ম্যাট্রিক্সটা লিখছি সেই ম্যাট্রিক্সের ক্রম কত? আপনারা পারেন আমি জানি, হ্যাঁ তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাট্রিক্সের ক্রম কত বলেন।
গুড। ম্যাট্রিক্সের ক্রম কত বলেন? এটার ম্যাট্রিক্সের ক্রম কত? দেখি কেউ পারে কিনা। ম্যাট্রিক্সের ক্রম কত দেখছেন? সবাই মোটামুটি পারতেছে। সবাই মোটামুটি পারতেছে। এখন সবাই লিখলেন এইভাবে, হ্যাঁ এটাকে কি বলা হয়? হ্যাঁ এর পূর্ণ রূপটা আমাকে লিখে বলবেন যে সবাই লিখলেন এইভাবে 3 গুণন 3। আমি কি এটাকে 3 গুণন 3 বলবো? না, অবশ্যই এটাকে আমি কি বলবো না, 3 গুণন 3 বলবো না, বা 3 ইন্টু 3 বলবো না। কেন বলবো না ভাইয়া? এটাকে বলা হয় হচ্ছে 3/3, তাই না? কি বলা হয়? 3/3। ওকে, এগুলো একদম বেসিক লেভেল থেকে আপনারা শিখে আসছেন। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? 3/3। এখন বিষয় হচ্ছে ভাইয়া, আমরা 3/3 বলতেছি, আমরা 3/3 বলতেছি, কিন্তু আমরা লিখতেছি এখানে গুণ চিহ্ন। কেন বলেন তো? এটা কি জানেন আপনারা? আপনারা কি শিখছেন? আমরা তো চাইলে 3/3 এইভাবে হচ্ছে 3/3 লিখতে পারতাম। আমরা যেহেতু বলতেছি 3/3 বলতেছি, তাহলে আমি কিন্তু বাই চিহ্ন দিতে পারতাম। কেন আমি গুণ চিহ্ন দিচ্ছি? এটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে না? প্রশ্ন জাগার কথা ছিল, কিন্তু হয়তো বা জাগেনি বা এতদিনে শিখেননি। ওকে, যাই হোক, সমস্যা নাই। যদি শিখতে চান সামনে আমরা আছি, হ্যাঁ তাই না? 3/3। আচ্ছা, এখন 3/3 দ্বারা কি বোঝালো? 3/3 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 3টা সারি এবং আমাদের এখানে 3টা কলাম আছে। আপনি যদি গুণে দেখেন 1 2 3, 3টা সারি আছে, 3টা কি আছে? কলাম আছে। বাংলা কথা যেটা, যে 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে। যখন 3টা সারি 3টা কলাম থাকে তখন আমরা লিখি 3/3। যখন 2টা সারি 3টা কলাম থাকবে তখন লিখবো 2/3। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ফার্স্টটাকে আমাদের বোঝাচ্ছে হচ্ছে সারি, সারি, হ্যাঁ, এবং সেকেন্ডটাকে বোঝাচ্ছে হচ্ছে আমাদের কি? কলাম। ঠিক আছে, এই সারি আবার এইভাবে কেউ লিখেন না, ঠিক আছে? তাইলে কিন্তু মেয়েরা মার দেবে। ঠিক আছে, এই সারি সেই সারি না, এই সারি হচ্ছে সেই সারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝাইতে পারছি? এটা কিন্তু লেখা যাবে না। ওকে, ঠিক আছে। তার মানে প্রথমটা আমাদের হচ্ছে সারি, পরেরটা হচ্ছে আমাদের কি? কলাম। ওকে, গুড। এরপর আসেন। ঠিক আছে, ওকে, মোটামুটি পরিমাণে জয়েন আছে। হ্যাঁ, আরো জয়েন হওয়ার কথা ছিল, অনেকেই বলছিল যে ক্লাস করবে। যাই হোক, অনেকের আবার হচ্ছে অনেক জায়গায় পেইড ক্লাস আছে। হ্যাঁ, সেটাও বলছে আমারে, আমার কাছে কিছুই লোকায় না। ওকে, ঠিক আছে, আমি আপনাদের ফার্স্টেই ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে একটা জিনিস দেখানোর কথা ছিল আমার। ওকে, সমস্যা নাই, যেহেতু শুরু করেই দিয়েছি সেহেতু সমস্যা নাই। ফার্স্টে একটা জিনিস দেখাতে চাইছিলাম, এখন দেখাচ্ছি। হ্যাঁ, বেশি দূর তো যাইনি। দেখেন, সারি আর কলাম গেল ভাইয়া। আচ্ছা, এবার আমি একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে কোথা থেকে কি ধরনের প্রশ্ন হয়। হ্যাঁ, এটা আমি ফার্স্টে দেখানোর কথা ছিল, বাট আপনাদের যারা তাড়াতাড়ি পড়ানো শুরু করে দিছি। আচ্ছা, আসেন, এখন বিষয় হচ্ছে ভাইয়া, এই অধ্যায় থেকে কোথা থেকে কি রকমের প্রশ্ন হয়, অর্থাৎ ক প্রশ্ন কোথা থেকে হয়, খ প্রশ্ন কোথা থেকে হয়, গ প্রশ্ন কোথা থেকে হয়। আপনাদের তো হায়ার মধ্যে 3টা কোশ্চেন আসে, মানে একটা সৃজনশীলের মধ্যে 3 রকমের কোশ্চেন থাকে, ক খ গ, তাই না? আচ্ছা, তো আমাদের ক প্রশ্নের জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, খ প্রশ্নের জন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, গ প্রশ্নের জন্য আমাদের কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। যেমন একটু খেয়াল করেন, আমরা যদি ম্যাট্রিক্সটা দেখি, হ্যাঁ আমাদের দুইটা, এই ম্যাট্রিক্স অধ্যায়টা আমাদের দুই ভাগে ভাগ। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাট্রিক্স পার্টে আর একটা হচ্ছে নির্ণায়ক পার্টে। তো ম্যাট্রিক্স পার্টে যদি আমরা একটু দেখি, হ্যাঁ আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুইটাই করব, বাট আমরা ফার্স্ট অফ অল যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সংখ্যা টংখ্যা, এগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে, কতে কাজে লাগবে। তো আমাদের যে ম্যাট্রিক্সের সংজ্ঞা আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আছে, এই সংজ্ঞা এবং প্রকারভেদ, হ্যাঁ, বা যে শর্তগুলো আছে, কিছু শর্ত আছে না ভাইয়া? এক জাউরা বোর্ড আছে, হ্যাঁ একটা জাউরা বোর্ড আছে, নামটা যশোর বোর্ড। এই যশোর বোর্ড কি করছিল 2022 সালে? সে শর্ত দিয়ে দিয়েছিল, বলছিল যে এই ম্যাট্রিক্সের জন্য শর্তগুলো লেখো, তাহলে বিপদে পড়ে যাবেন না, বা নির্ণায়কের শর্তগুলো লেখো। তখন আপনি বিপদে পড়ে যাবেন না, ক নম্বরে এই জিনিসটা দিয়ে দিছে। এখন 2 মার্ক তো আপনার অ্যান্সার করে আসা লাগবে, অ্যান্সার না করে আসলে বিপদ। কিছু অ্যান্সার করে আসলেও কি মার্ক পেয়ে যাবেন, বাট যদি অ্যান্সার না করতে পারেন বিপদ না? তাই ক নম্বরের জন্য আমাদের কি দরকার ভাইয়া? ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, প্রকারভেদ, সংজ্ঞা। সংজ্ঞা কেন দেখবেন? কেননা সংজ্ঞা ছাড়া কোনো কিছু চলে না আর কি। হ্যাঁ, ডেফিনেশন যেটা, আর হচ্ছে শর্ত যেগুলো আছে। কি আছে ভাইয়া? শর্ত যেগুলো আছে, এইগুলো আপনাদের একটু দেখতে হবে। ঠিক আছে, এইগুলো আপনাদের কি করতে হবে? দেখতে হবে। এরপরে ম্যাট্রিক্স থেকে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আগে যোগ দেই। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ, এটা আমাদের শিখতে হয়। 2 নম্বর ম্যাট্রিক্সের গুণ। এখন বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের যোগ কেন বললাম,
কেননা এই যোগের মধ্যেও আবার শর্ত আছে একটা, সেই শর্তটাকে মাথায় রাখতে হবে। গুণের মধ্যেও শর্ত আছে, সেই শর্তটাকে মাথায় রাখতে হবে। 4 নম্বর, ম্যাট্রিক্সের গুণ তো শিখতেই হবে, তার পাশাপাশি শর্তটাকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাকেও মাথায় রাখতে হবে। এরপর আমাদের আছে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা এবং ম্যাট্রিক্স সম্বন্ধে যত সমাধান আছে সব সমাধানগুলো আমাদেরকে দেখতে হবে। এখন বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের গুণ আসে এবং এর উপরে আমাদের দেখা যায় যে গুণ যোগ টোগ মিলায় হচ্ছে আমাদের সমীকরণ দিয়ে দেয়। যেমন আমাদের এরকম দেয় যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3i এরকম দিয়ে দেয় না অনেক সময়, এরকম সমীকরণ বলে যে এইটা সমাধান করো। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে দেখা যায় যে গুণও করা লাগে, যোগও করা লাগে, তাই না? আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর নির্ণায়কের জন্য কি ইম্পর্টেন্ট? নির্ণায়কের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অধ্যায় থেকে নির্ণায়কের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনার নির্ণায়ক থেকে যেটাকে আমরা ফার্স্টেই বাদ দিতেই পারি না, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা আমাদের জন্য নির্ণায়কের থেকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স, এবং এটা গ নম্বরের জন্য, হ্যাঁ, গ বা খ বা গর জন্য, হ্যাঁ 4 মার্কের জন্য 100% ধরে রাখতে পারেন। যদি 100% ভুলও হয়ে যায়, তার মানে 90% ধরে রাখবেন যে ওর মধ্যে কিছু না কিছু এই জিনিসটা থাকবে। হ্যাঁ, ওর মধ্যে কিছু না কিছু এই জিনিসটা থাকবে। এরপরে আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি আছে ভাইয়া? ক্রেমারের নিয়ম। কি আছে ভাইয়া? ক্রেমারের নিয়ম। এরপর আমাদের ক নম্বরে এরকম আসতে পারে যে হচ্ছে বিস্তার না করে হচ্ছে নির্ণায়ক ইয়ে করো। হ্যাঁ, নির্ণায়কের সমাধান করো। তারপরে আমাদের নির্ণায়ক সাধারণত আমরা কি করি? বিস্তার করেই করি, তাই না? সাধারণত আমরা কি করি? বিস্তার করেই করি। আমাদের আবার এমনও আসে যে অনেক সময় যে বিস্তার না করে হচ্ছে আমাদের কি করো, আমাদের হচ্ছে নির্ণায়কের সমাধান করো। তো আমাদের হচ্ছে ওই বিস্তার না করে, এটা আমাদের হচ্ছে ক নম্বরের জন্য। হ্যাঁ, বিস্তার না করে নির্ণায়কের সমাধান, এটা হচ্ছে আমাদের ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ক, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর যোগ গুণ হচ্ছে আমাদের সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, সব জায়গায় কাজে লাগবে, ক খ গ যেখানেই আসুক না কেন সেখানে আমাদের কাজে লাগবে। আর এরপর আমাদের কি আছে ভাইয়া? সহগুণক অনুরাশি, এগুলো আমাদের হচ্ছে এমসিকিউ প্লাস ক নম্বর। হ্যাঁ, এরপর আমাদের কি আছে ভাইয়া? আর কি আছে? আর কি আছে? বিপরীত ম্যাট্রিক্স দিছি। আচ্ছা, এরপরে আমাদের আছে কি? বিপরীত ম্যাট্রিক্স যেহেতু দিয়েছি, এর সাহায্যে সমাধানও এর মধ্যে পড়ে যায়। ক্রেমারের নিয়ম, বিস্তার না করে নির্ণায়কের সমাধান, সহগুণক অনুরাশি। ওকে, এই কয়টা থাকলেই হবে। হ্যাঁ, আর নির্ণায়কের নির্ণয় মানে নির্ণায়ক যেগুলো আছে সেগুলো নির্ণয় করতে বলে, অনেক সময় নির্ণায়কের সমাধান দেয়। ঠিক আছে, তো আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এরপরে আমাদের হচ্ছে এটাও আমাদের বলা যায় হচ্ছে 90%। হ্যাঁ, গ নম্বরের জন্য খ বা গ। ঠিক আছে, ওকে। আর হচ্ছে আমাদের নির্ণায়ক এইটা। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের কি 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 4 মার্ক মানে বুঝছেন তো? খ নম্বরে 4 মার্ক, গ নম্বরে 4 মার্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের এই যে সহগুণক অনুরাশি, তারপরে যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, সংজ্ঞা, শর্ত, এই জিনিসগুলো যেটা আছে, শর্তটা আমাদের দেখা যায় সাধারণত ক নম্বরে দিয়ে দেয়। আবার হচ্ছে বহুপদীমূলক যে সকল এমসিকিউ আছে সেখানে আসতে পারে। আর আমাদের হচ্ছে প্রকারভেদ, সংজ্ঞা, এগুলো হচ্ছে আমাদের দেখা যায় যে প্রকারভেদগুলো অনেক সময় এমসিকিউতে আসে, এবং এই সহগুণক অনুরাশি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসে। এবার আবার দেখা যায় যে হচ্ছে ক নম্বরে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই নিয়মগুলো হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। এই জিনিসগুলো জানলে পরে আমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ। ঠিক আছে, তো আমরা মূলত এখন আছে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে। হ্যাঁ, কোথায় আছে? ম্যাট্রিক্সের প্রকারভেদে আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা মূলত সংজ্ঞা শিখছি, ম্যাট্রিক্সের প্রকারভেদে আছে। এরপর আমাদের হচ্ছে যোগ গুণ, এগুলা টাইম লাগবে না। আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা দেখাবো, ক্রেমারের নিয়ম দেখাবো। এই দুইটা যদি কেউ শিখে যেতে পারে, আর কিচ্ছু লাগে না এখানে। হুম, বুঝাইতে পারছি? আচ্ছা, আর সামনের দিন আমরা হচ্ছে বোর্ড ধরে ধরে বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ওকে। এবার আসেন। হ্যাঁ, আমরা কইছিলাম ভাইয়া, কইছিলাম সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্সে, তাই না? সবাই কি বুঝতে পারছেন যে আমি কি হারে মানে কিভাবে আগাবো? সবার আশা করি বোঝার কথা যে আমি কিভাবে আগাবো। হ্যাঁ, ঠিক আছে। কি রে, আপনাদের ক্লাস আসে না কেন? নেটের সমস্যা নাকি?
আচ্ছা দেখেন, সারি ম্যাট্রিক্স গেল, কলাম ম্যাট্রিক্স গেল, এরপর আছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স আপনারা জানেন যে বর্গাকার টাইপের হবে, অর্থাৎ সেটা আমাদের হচ্ছে 2/2 3/3 এই টাইপের আমাদের হতে পারে, মানে আমাদের বর্গ টাইপের হবে, তাই না? কি টাইপের হবে? বর্গ টাইপের হবে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যেটাকে বলা হয়। হ্যাঁ, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স তো আপনারা বুঝতেছেন যে 2/2 বা 3/3 হবে। হ্যাঁ, তার মানে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের কি 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। 2/2 কেন? দুইটা সারি দুইটা কলাম আছে, এই জন্য এটাকে 2/2 বলা হয়। তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স হতে গেলে পরে সেটা 2/2 অথবা 3/3 হতে হবে, কারণ আপনাদের হচ্ছে 2/2 3/3 এর বাইরে তো আর অন্য কোনো কিছু নাই, তাই না? আপনাদের বেশি নাই, একটু বড় হন, অনেক আছে, অসংখ্য থাকবে, অসীম পর্যন্ত থাকবে। ঠিক আছে, 2/2 3/3। ওকে, এইগুলো হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এরপর আসেন, এই বর্গ ম্যাট্রিক্সটা লেখার পিছনে কারণ আছে, কারণ এখান থেকে আমি হচ্ছে বোঝাবো হচ্ছে মুখ্য কর্ণ কোনটা। হ্যাঁ, মুখ্য কর্ণ কোনটা ভাইয়া? মুখ্য কর্ণ হচ্ছে এই বরাবর যে কর্ণটা থাকে, তাই না? এটাকে বলা হয় হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ। তাহলে এগুলো এটা আমরা বুঝলাম। আর এই পাশ বরাবর যেটা আসে সেটাকে বলা হয় গৌণ কর্ণ। গৌণ কর্ণের কাজ আমাদের এখানে নেই, বা গৌণ কর্ণ বলতেও কিছু হয় না সাধারণত, বাট আমরা বলে থাকি যে এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে গৌণ কর্ণ। হ্যাঁ, আমরা ধরে নেই আর কি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যদি আমরা চিনে থাকি, তাহলে বাদ বাকি আমরা অনেকগুলো সলভ করতে পারবো। যেমন আমাদের হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স আছে, আমাদের আছে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স আছে, আমাদের আছে হচ্ছে কি আছে, একক বা অভেদক ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, এই রকমের ম্যাট্রিক্স গুলোতে আমাদের এই মুখ্য কর্ণের কিছু কাজ আছে। কিসের কাজ আছে ভাইয়া? মুখ্য কর্ণের আমাদের কিছু কাজ আছে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ বরাবর আমাদের যে কোনো ভুক্তি থাকবে, মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো আমাদের জিরো হবে। কি বললাম ভাইয়া? মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো আমাদের কি হবে? জিরো হবে। তারপর আমাদের এমন হবে 0 0। ঠিক আছে, তার মানে মুখ্য কর্ণ বরাবর আমাদের যে কোনো ভুক্তি হতে পারে, বাট মুখ্য কর্ণ বাদে যে ভুক্তিগুলো বসাবো সেই ভুক্তিগুলো আমাদের কি হবে? অবশ্যই অবশ্যই জিরো হবে। কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? জিরো হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি? এরপরে বলেন তো স্কেলার ম্যাট্রিক্স কোনটা? স্কেলার ম্যাট্রিক্স কোনটা? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে আমাদের মুখ্য কর্ণ বরাবর, আমরা কর্ণ ম্যাট্রিক্সে বলছিলাম মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি বসাইতে পারি। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ বরাবর আমাদের একই ভুক্তি বসাইতে হবে। অর্থাৎ আমাদের এরকমই হবে, আমরা যদি বসাই 9 0 0 0 9 0 0 0 9, তার মানে কি দেখেন, মুখ্য কর্ণ বরাবর আমাদের একই ভুক্তি বসছে না? আমাদের যদি মুখ্য কর্ণ বরাবর একই ভুক্তি বসে তখন সেটা আমাদের কি হয়ে যায়? স্কেলার ম্যাট্রিক্স হয়ে যায়। হ্যাঁ, সেটা কি হয়ে যায়? আমাদের স্কেলার ম্যাট্রিক্স হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে অভেদক ম্যাট্রিক্স। কি ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কোনটা ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে, দেখেন আমি কিন্তু অত সংজ্ঞা যাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক পড়ানো যেত, এই ক্লাসটাই কিন্তু আমরা 3 ঘন্টায় নিতে পারতাম, বাট আমি আস্তে আস্তে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাই যাচ্ছে। ঠিক আছে, বুঝতেছেন তো আশা করি? এরপর আসেন অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, অভেদক ম্যাট্রিক্স কোনগুলো ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর, হ্যাঁ কি হবে? মুখ্য কর্ণ বরাবর আমাদের 1 হবে। কি হবে ভাইয়া? 1 হবে। বাকি ভুক্তিগুলো আমাদের কি হবে? 0 হবে। তাহলে মুখ্য কর্ণ বরাবর কি হবে আমাদের? জাস্ট 1 হবে। এখন একটা প্রশ্ন ভাইয়া, এই অভেদক ম্যাট্রিক্স কি একটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অ্যানসার দিয়ে দেন। এই অভেদক ম্যাট্রিক্সকে আমি কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো? আমার আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটার অ্যানসার আশা করি আপনারা দিবেন। ঠিক আছে, ওকে, বলেন অভেদক ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স হতে পারে? অ্যানসার এখনো পাইনি। অ্যানসার, হ্যাঁ, গুড। অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, তার মানে অভেদক ম্যাট্রিক্স কি একটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে। ওকে, কেননা আমাদের দেখেন আমরা বলছিলাম যে মাঝখান বরাবর বা মুখ্য কর্ণ বরাবর আমাদের কি থাকবে? অবশ্যই ভুক্তিগুলো সমান থাকবে, এবং এই অভেদক ম্যাট্রিক্সটাও কিন্তু এই শর্ত ফুলফিল করে। যেহেতু এই শর্ত ফুলফিল করে, সুতরাং অভেদক ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, তাই না? ঠিক আছে, এই সবাই অনেক পারে। হ্যাঁ, আমার দরকারই নাই তো। হ্যাঁ, দেখছেন সবাই খুব পারে। আচ্ছা, এবার আসেন এরপর, এরপরে হচ্ছে, আচ্ছা
এইখানে কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে একটা স্কেলার ম্যাট্রিক্সের ভিতরে একটা কথা আছে যে আমি কিন্তু চাইলে এই মুখ্য কর্ণ বরাবর কিন্তু জিরো বসাইতে পারি। কেন আমাদের কি হওয়া লাগবে, মুখ্য কর্ণ বরাবর জাস্ট ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, তাই কিনা? আমরা চাইলে কি বসাইতে পারি, জিরো বসাইতে পারি না? এমনটা বসাইতে পারি কিনা, 0 0 0 0 0 0 0 0 হতে পারে কিনা? হতে তো পারে। এটাও তো একটা স্কেলার ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ বরাবর তো সব ভুক্তি সমান, সমান কিনা? এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন ভাইয়া এই যে 0 0 0 সবগুলো বসালাম, এই এই যে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য ম্যাট্রিক্সও বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? শূন্য ম্যাট্রিক্সও বলতে পারি, কেননা শূন্য ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হয়। কি হয়? শূন্য ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি জিরো হবে, ঠিক কিনা? ওকে, ঠিক আছে। এরপর আসেন, আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে অভেদক আর অভেদ ঘাতী ম্যাট্রিক্সের মধ্যে। হ্যাঁ, অভেদ ঘাতী ম্যাট্রিক্সের মধ্যে এইখানে আমাদের একটা ভুল হয়। আমরা মনে করি অভেদক বা অভেদ ঘাতী ম্যাট্রিক্স মনে হয় একই রকমের, এবং বেশিরভাগ স্টুডেন্ট যখন আমাদের প্রশ্ন করা হয় ক নম্বরে বা খ নম্বরে যখন আমাদের প্রশ্নে আসে অভেদ ঘাতী ম্যাট্রিক্সটা নির্ণয় করো, তখন তারা মনে করে মনে হয় অভেদকটা তুলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এত সহজ কি? এত সহজ এত সহজ না তো, তাই না? এত সহজ না। অভেদ ঘাতী ম্যাট্রিক্সটা কি? অভেদ ঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নিব, সেটা যদি স্কোয়ার করে, ধরেন এ একটা ম্যাট্রিক্স নিছি, সেটাকে যদি আমরা স্কোয়ার করি এবং স্কোয়ার করে যদি আমরা দেখি আই এর সমান আসছে, তাহলে সেটা আমাদের অভেদ ঘাতী ম্যাট্রিক্স, তাই না? সেটা আমরা কি, সেটাকে আমরা বলবো অভেদ ঘাতী ম্যাট্রিক্স। তার মানে আমরা কি বললাম ভাইয়া? আমরা বললাম এ যদি একটা ম্যাট্রিক্স নেই, এখন এ যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে, এইটাই হইতে পারে। হ্যাঁ, কি হইতে পারে? এটাই হইতে পারে। হ্যাঁ, ধরেন এ হচ্ছে, এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি স্কোয়ার করে আমি আই পাই, আই মানে কি? আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক। হ্যাঁ, এইটা অভেদক। আচ্ছা, অভেদক যদি আমরা পাই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা আমরা যদি পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অভেদ ঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? এখন এর মান যে কোনো কিছু হইতে পারে, আমি যে এটা ধরলাম, এর বাদে অন্য কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, সেটাকে স্কোয়ার করে যদি আমি আই পাই, সেটাকে বলবো আমি হচ্ছে কি অভেদ ঘাতী ম্যাট্রিক্স। এখন বিষয় হচ্ছে ভাইয়া অভেদক, হ্যাঁ, অভেদক কিন্তু দুই রকমের হতে পারে। একটা হচ্ছে I3 রূপে হতে পারে, একটা হচ্ছে I2 রূপে হতে পারে। আমরা যেটা লিখছি সেটা হচ্ছে I3, অর্থাৎ 3/3 আকারে আছে, তাই না? 3/3 ক্রমের আছে। যেহেতু এটা 3/3 ক্রমের আছে, সেহেতু এটাকে বলা হচ্ছে I3। আরেকটা আছে I2। I2 রূপটা কি রকমের? 1001। এটা হচ্ছে আমাদের I2 রূপ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের I2 রূপ। ঠিক আছে? আচ্ছা, ওকে। তার মানে এরও হচ্ছে আমাদের 2/2 রূপে আসতে পারে। হ্যাঁ, 2/2 রূপে আসতে পারে। সবসময় যে 3/3 রূপে আসবে তা কিন্তু না। আমাদের ম্যাট্রিক্সের মধ্যে 2/2 এবং 3/2 এর 3/3 এর ব্যবহারটাই বেশি। হ্যাঁ, 4/4 বা 5/5 এই ধরনের ব্যবহার আমাদের নাই। ঠিক আছে, বা এর থেকে উচ্চ লেভেলের ব্যবহার আমাদের নাই। আমরা যেহেতু উচ্চ মাধ্যমিকে পড়ি, সো আমাদের নিম্ন লেভেলের হচ্ছে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আমাদের হচ্ছে আছে কি ভাইয়া? বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ভাইয়া? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, সেটাকে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো? এটি পাবো। হ্যাঁ, মাথার উপরে কি পাবো ভাইয়া? টি পাবো, মানে ট্রান্সপোজ করলে, তাই না? মানে বিষয়টা কি রকমের ভাইয়া? বিষয়টা হচ্ছে যে এ একটা যদি ম্যাট্রিক্স হয়, এর ভিতরে আমরা কি করতে পারি ভাইয়া? সারিকে কলামে রূপান্তর করতে পারি, অথবা কলামকে সারিতে রূপান্তর করতে পারি। কেউ যদি দুইটাই করে, তাহলে কিন্তু আর হলো না, ট্রান্সপোজ করা হইলো না। ট্রান্সপোজ মানে কি ভাইয়া? ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে নয় কলামে নিতে হবে, নয় কলামগুলোকে কি করতে হবে? সারিতে নিতে হবে। সারিগুলোকে কলামে না হয় যে কোনো একটা, কলামকে সারিতে, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, দুইটাই যদি করেন তাহলে তো আর মিললো না। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আমাদের হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। কি আছে ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, সমঘাতী ম্যাট্রিক্সটা কি ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, এই সমঘাতী ম্যাট্রিক্সটা আমাদের আবার এতে আসে। হ্যাঁ, সমঘাতী ম্যাট্রিক্স এটা আবার হচ্ছে আমাদের এমসিকিউতে আসে বা ক নম্বরে চলে আসে। সমঘাতী ম্যাট্রিক্সটা কি? ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরেন এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটাকে স্কোয়ার করার পরে যদি আমি আবার এ কে ফিরে পাই, যদি এটাকে স্কোয়ার করার পরে আমি এ কে ফিরে পাই, তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। কি হয়ে যাবে ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা সামনের দিকে আগাবো। আমাদের বাদ বাকি যেগুলো আছে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, এগুলো আমাদের সাধারণত কাজে লাগে না, তাই আমরা এগুলো পড়াবো না।
ঠিক আছে? ওকে, যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই অবশ্যই বই থেকে দেখে নেবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড, ক্লিয়ার। হ্যাঁ, সবার ক্লিয়ার। এবার আসেন আমরা এবার একটু সামনের দিকে আগাবো। ঠিক আছে? আমরা এবার ম্যাট্রিক্সের একটু সামনের দিকে আগাবো। ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস আমাদের পড়ানো উচিত ছিল এবং উচিত, আমরা সেটাও পড়াবো। ওয়েট, এখনো শেষ হয়নি। ওকে, খেয়াল করেন এমন হচ্ছে কেন। ওকে, খেয়াল করেন আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের জানতে হবে, ম্যাট্রিক্সের টেস্ট সম্পর্কে জানতে হবে। এবং ম্যাট্রিক্সের টেস্টটা আমাদের খুবই কাজে লাগে। হ্যাঁ, ম্যাট্রিক্সের টেস্টটা আমাদের খুবই খুবই পরিমাণে কাজে লাগে। বুঝতে পারছি? ম্যাট্রিক্সের টেস্ট আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। হুম, ওকে, ঠিক আছে। এবার খেয়াল করেন আমাদের প্রতিসম ম্যাট্রিক্স যেটা আছে সেটার বৈশিষ্ট্যগুলো একটু বই থেকে পড়ে নেবেন। বি প্রতিসম ম্যাট্রিক্স যেটা আছে সেটার বৈশিষ্ট্যগুলো একটু বই থেকে পড়ে নেবেন। প্রতিসম ম্যাট্রিক্সটা আমি একটু বোঝাই দিচ্ছি। প্রতিসম ম্যাট্রিক্সটা কি হবে ভাইয়া? যদি আমরা একটা ম্যাট্রিক্স নেই, হ্যাঁ, যদি আমরা ম্যাট্রিক্স নেই এবং ধরেন এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, এর প্রতিসম ম্যাট্রিক্স কোনটা হবে ভাইয়া? যদি আমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, কি করি ভাইয়া? ট্রান্সপোজ করি, এবং ট্রান্সপোজ করলে যদি আমার ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি ফিরে আসে, হ্যাঁ, বুঝতে পারছেন? এ একটা ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমি কি করলাম? ট্রান্সপোজ করলাম। সেটাকে কি করলাম? ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করার পরে যদি আমাদের এ ম্যাট্রিক্সটাই আবার ফেরত আসে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝাইলো? আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স গুলো কিভাবে লিখবেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন যে প্রতিসম ম্যাট্রিক্স আবার কিভাবে লেখা। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে লেখা? প্রতিসম ম্যাট্রিক্স লেখার একটা সহজ উপায় আছে, হ্যাঁ, বা শর্টকাট আছে। আমি বলে দিচ্ছি, দেখেন আপনি আজীবন পড়াইতে পারবেন। হ্যাঁ, পড়াইতে পারবেন, যে কোনো জায়গায় ধরলে পারবেন আর কি। হ্যাঁ, সেভাবে পড়াই দিচ্ছে। দেখেন, খেয়াল করেন, ধরেন এ হচ্ছে একটা আমরা প্রতিসম ম্যাট্রিক্স নিব। কিভাবে নিব? বিষয় হচ্ছে ভাইয়া মুখ্য কর্ণ বরাবর। কি বললাম ভাইয়া? মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি ধরতে পারি। কি বললাম? মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি ধরতে পারি। ঠিক আছে, ধরলাম। এরপরে এর পরের যে ভুক্তিগুলো আমাদের আসবে, এর পরের যে ভুক্তিগুলো আমাদের আসবে সেটার কর্ণ বরাবর তার বিপরীত ভুক্তি বসবে। যেমন যেমন ধরেন আমি এখানে 5 নিলাম, এখানে কি নিছি? 5 নিছি। তার মানে এর কর্ণ বরাবর, এর কর্ণ বরাবর এখানটায় আমাদের -5 হবে। কি হবে? -5 হবে। এখানে যদি আমি 6 নেই, এর ঠিক এই কর্ণ বরাবর -6 হবে। এখানে যদি আমি 7 নেই, এর ঠিক এই কর্ণ বরাবর আমাদের কি হবে? -7 হবে। কি হবে? -7 হবে। বুঝাতে পারলাম? এই সরি, এটা আমি হচ্ছে বিপ্রতিসম বোঝাই ফেলছি। যা আছে সেটাই বসবে। হ্যাঁ, যা আছে সেটাই বসবে। সরি সরি সরি, যা আছে সেটাই বসবে। এটা প্রতিসম, প্রতিসম বোঝাই ফেলছি। হ্যাঁ, বিপ্রতিসম মাথায় ঢুকছিল তো। আচ্ছা, যা আছে সেটাই বসবে। হ্যাঁ, যা আছে সেটাই বসবে। এই বিপরীত কর্ণ বরাবর যা আছে সেটাই বসবে। তাহলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এবার আপনি যদি এটাকে ট্রান্সপোজ করেন, দেখেন সেম টু সেম আসবে। এ ট্রান্সপোজ। এখন ট্রান্সপোজ কেমনে করে ভাইয়া? সারি, সারিকে নয় কলামে নিয়ে আসবো, নয় কলামগুলোকে সারিতে নিয়ে যাবো। তো আমরা যে কাজটা করি, সারিকেই কলামে নিয়ে আসি। হ্যাঁ, সারিকেই কলামে নিয়ে আসি। 1 5 6 আছে না, এটাকে কলামে নিয়ে আসলাম। এরপরে কি আছে? 5 2 7 আছে না, এটাকেই কলামে নিয়ে আসলাম। এরপরে কি আছে? 6 7 3 আছে না, এটাকেই কলামে নিয়ে আসলাম। দেখেন আমার এই ম্যাট্রিক্সটা ফিরে আসছে। যদি এই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি হয়ে যাবে ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কোনটা ভাইয়া? বিপ্রতিসম ম্যাট্রিক্স বলেন তো, বি প্রতিসম ম্যাট্রিক্স কোনটা? বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমি যদি এই একটা ম্যাট্রিক্স নেই, সেটাকে যদি ট্রান্সপোজ করি, তাহলে আমাদের কি আসবে? মাইনাসে আসবে।
কি আসবে ভাইয়া মাইনাস এ আসবে এখানে জাস্ট এ আসছিল এখানে কি আসবে মাইনাস এ আসবে তা আমি ফার্স্টে হচ্ছে মূলত বি প্রতিসম ম্যাট্রিক্স শিখে ফেলছি সেটা কি রকমের ভাইয়া ধরেন এটা একটা আমাদের হচ্ছে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার বি প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে নিব মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি নিব মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি নিব এবং এইখানে যে ভুক্তিটা দিব এখানে তার বিপরীত ভুক্তি দিব এইখানে যে ভুক্তিটা দিব এখানে তার বিপরীত ভুক্তি দিব এইখানে যে ভুক্তি দিব এখানে তার বিপরীত ভুক্তি দিব তাই না আমাদের যে ম্যাট্রিক্সটা আসলো সেটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স এবং এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি এখানে হবে 1 -5 -6 এখানে হবে হচ্ছে আমাদের 5 হ্যাঁ 1 -5 -6 এখানে হবে হচ্ছে আমাদের কি এখানে হবে হচ্ছে 5 to -7 এখানে আমাদের হবে হচ্ছে -6 -7 সরি 6 7 3 ঠিক আছে হ্যাঁ এরকম আসবে ঠিক আছে বুঝাইতে পারছি 6 7 3 এমন আসবে তাহলে এইটাকে যদি আমি এখন কি করব ভাইয়া ট্রান্সপোজ করলে আমাদের এই রূপটা আসতেছে এখন এইখান থেকে আমি তো মাইনাসে পাইলাম কিনা বুঝলাম না এখান থেকে আমি মাইনাসে পাইলাম কিনা সেটা তো আমরা বুঝলাম না বুঝতে পারছি বুঝতে পারি নাই বা এর সমানও আমরা দেখতে পাচ্ছি না তাইলে আমরা কি করব ভাইয়া এইখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব কি নিয়ে নিব মাইনাস কমন নিয়ে নিব এখন দেখেন তো মাইনাস কমন নিলে কি হয় মাইনাস কমন নিলে কি দাঁড়ায় এই মাইনাসের জায়গাগুলো প্লাস হয়ে যাবে আর যেখানে আমাদের কি ছিল যেখানটায় আমাদের হচ্ছে মাইনাস ছিল সেই জায়গাগুলো আমাদের সরি যে জায়গাগুলো আমাদের হচ্ছে প্লাস ছিল সেই জায়গাগুলো আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সেই জায়গাগুলো আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার দেখেন তো আমাদের ট্রান্সপোজ করলে মাইনাসে আসে কিনা মাইনাসে আসে কিনা অবশ্যই আসে তাইলে এটা আমাদের কি হবে ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্স কি হবে বি প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্সে আমাদের মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভুক্তি ধরতে পারবো না সেটা হবে আমাদের 0 0 0 সরি কি হবে ভাইয়া 0 0 0 ঠিক আছে ওকে কি হবে ভাইয়া 0 0 0 ঠিক আছে মুখ্য কর্ণ বরাবর আমাদের 0 0 হবে তাহলে দুইটা জিনিস মাথায় রাখবেন মুখ্য কর্ণ বরাবর আমাদের হবে হচ্ছে 0 0 0 মানে 0 হবে হ্যাঁ সবগুলো ভুক্তি কি হবে মুখ্য কর্ণ বরাবর 0 হবে এবং আমরা যে ভুক্তি বসাবো তার বিপরীত ভুক্তি আমাদেরকে বসাইতে হবে এবং এটাকে যদি ট্রান্সপোজ করি এই ট্রান্সপোজ করলে পরে আমাদের আসবে হচ্ছে মাইনাসে যদি এইটা আমাদের আসে তাহলে সেটা হচ্ছে আমাদের কি বি প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আসেন সরি সরি হ্যাঁ কিছু মিস্টেক হয়ে গেছিল এখানে ওকে এখানে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না আমি প্রথমে একটু ভুল বলে ফেলছিলাম যে মুখ্য কর্ণ বরাবর যে কোনো ভুক্তি হ্যাঁ মুখ্য কর্ণ বরাবর কিন্তু 0 হওয়া লাগবে হ্যাঁ এই জিনিসটা যেন ভুল না হয় এটাই মেইন হ্যাঁ এটাই বুঝাইতে চাইছি মূলত হ্যাঁ ফার্স্টে মানে প্রতিসমর জায়গায় বি প্রতিসম ঢুকাই ফেলছি তো ওই জন্য আর কি রকম উল্টা পাল্টা হয়ে গেছিল আচ্ছা আসেন সমস্যা নাই মানুষ মাত্রই ভুল তাই না আসেন এরপর আসেন এটা গেল হ্যাঁ এইটা গেল এরপর আসেন আমাদের কি আছে ভাইয়া ম্যাট্রিক্সের ট্রেস কি হবে ভাইয়া ম্যাট্রিক্সের ট্রেস এটা আমাদেরকে একটু শিখতে হবে ম্যাট্রিক্সের ট্রেসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা আমাদের ক নম্বরে খুব হারে আসে হ্যাঁ অনেক হারে আসে ম্যাট্রিক্সের ট্রেস ক নম্বরেও আসে এবং এমসিকিউতেও আসে দেখেন ভাইয়া ট্রেসটা কি ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি দেখেন আমি একটা ম্যাট্রিক্স নেই হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 ট্রেস জিনিসটা কি বলেন তো ট্রেস জিনিসটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোকে যদি আমরা যোগ করি যে যোগফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস হ্যাঁ তাহলে দেখেন মুখ্য কর্ণ বরাবর কোন ভুক্তিগুলো আছে 1 5 9 এইগুলাকে যদি আমি যোগ করি যোগ করলে যে সংখ্যাটা আসবে হ্যাঁ যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটাই আমাদের মূলত ম্যাট্রিক্সের ট্রেস এত ইজি হ্যাঁ এত ইজি বুঝতে পারছি ওকে গেল তাহলে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস গেল হ্যাঁ এরপর আমাদের কি আছে ভাইয়া এরপর আমাদের আর কিছু লাগতেছে না এবার আসেন আমরা যেটা একটু শিখবো সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণ হ্যাঁ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ এই জিনিসগুলো আমাদেরকে একটু শিখতে হবে এই জিনিসগুলো কি আমাদেরকে শিখতে হবে এখন ম্যাট্রিক্সের যোগ করার কিছু নিয়ম আছে যোগ বিয়োগ করার কিছু নিয়ম আছে আবার ম্যাট্রিক্সের গুণ করারও কিছু নিয়ম আছে হ্যাঁ কিছু নিয়ম আছে দেখেন কি নিয়ম আছে ভাইয়া ম্যাট্রিক্সের যোগ তখনই হবে যখন আমাদের ক্রমটা 3/3 বা 2/2 হবে
3/3 বা 2/2 হবে। মানে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম যদি আমাদের 3/3 বা 2/2 হয় তাইলে আমরা যোগ করতে পারবো। যদি আমাদের এমন হয় 3 × 2 আর একটা হচ্ছে 3/3, তাহলে কিন্তু সেটা আমাদের যোগ হবে না, সেক্ষেত্রে আমাদের যোগ হবে না। ঠিক আছে, বুঝতে পারছি? মানে বিষয়টা হচ্ছে এরকমের, 1 2 3 4 এর সাথে কখনোই 1 2 3 4 5 6 7 8 9 এইগুলার যোগ হবে না, এটার সাথে কখনো এটার যোগ হবে না। যোগ হতে গেলে পরে অবশ্যই এটাকেও কি হতে হবে, এটাকেও আমাদের 3/3 হতে হবে, অথবা এটাকে আমাদের 2/2 হতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও সেম কেস, 3/3 অথবা 2/2 হতে হবে। এরপরে আমরা যোগ কিভাবে করি ভাইয়া ম্যাট্রিক্সের? ধরেন এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যে 4 5 6, হ্যাঁ, 7 8 9, তারপরে হচ্ছে 1 2 3, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এবং এটাকে যদি আমরা যোগ করতে চাই, আমরা যোগ কিভাবে করব? যোগ করা হচ্ছে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তির যোগ, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির যোগ, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তির যোগ, এভাবে আমরা নিচেরটার সাথে এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ, এভাবে আমরা যদি প্রত্যেকটা যোগ করে দেই তাহলে আমাদের কি হয়ে যায়, ম্যাট্রিক্সের যোগফল বের হয়ে যায় বা যোগ চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তার মানে 4 আর 1 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 4 যোগ করলে 11, 8 আর 5 যোগ করলে 13, 9 আর 6 যোগ করলে 15, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 2 যোগ করলে 10, 9 আর 3 যোগ করলে 12। এই যে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। তার মানে এটা যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স হইতো, এটা যদি বি একটা ম্যাট্রিক্স হইতো, তার মানে এ প্লাস বি এর যোগফল আমরা বের করে ফেললাম। ঠিক সেম ভাবে আমরা যদি ম্যাট্রিক্সের বিয়োগ করতে চাই, মানে মাঝখানে যদি আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই, ঠিক সেম ভাবে এটাকে আমাদের 3/3 বা 2/2 আকারে থাকতে হবে। অবশ্যই দুইটাকে আমাদের কি 3/3 অথবা 2/2 আকারে থাকতে হবে, এবং প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি, মানে প্রথমটার সাথে প্রথমটার বিয়োগ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার বিয়োগ, এভাবে আমরা প্রত্যেকটার কি করে দেব, তখন বিয়োগ করে দেব। যোগ বিয়োগ ক্লিয়ার আশা করি, আমাদের এগুলোতে টাইম লাগে না। এরপরে আছে আমাদের হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণ। এরপর আমাদের কি আছে ভাইয়া, ম্যাট্রিক্সের গুণ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, এবার আসেন আমাদের কি, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্তটা কি? ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্তটা হচ্ছে এ এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং বি যদি একটা ম্যাট্রিক্স হয়, অবশ্যই এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হওয়া লাগবে, কলাম সংখ্যার সমান হওয়া লাগবে। ঠিক আছে, মানে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হওয়া লাগবে। তাইলে আমরা কেবলমাত্র কি করতে পারবো, ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। তার মানে আমাদের 3/2 আমরা করতে পারবো। দেখেন এবার খেয়াল করেন কিভাবে করতে পারবো। আমাদের যদি এটা 3/2 হয় আর বি ম্যাট্রিক্স যদি 2/3 হয়, দেখেন এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত, 3, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, 3। যেহেতু এই দুটো সমান, তার মানে কি আমরা এটার ম্যাট্রিক্সের গুণ করতে পারবো, এটার গুণ আমরা করতে পারবো। আবার যদি আমাদের ওই আগের মতো 3/3 থাকে তাহলে তো কোনো কথাই নাই, করতে পারবো 100%। আবার যদি 2/2 থাকে তাহলে তো কোনো কথাই নাই, 100% করতে পারবো। তবে শর্ত কি, শর্তটা হচ্ছে যে প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যার সমান হওয়া লাগবে, কেবলমাত্র সমান হলেই হবে, নয়তো হবে না। মানে আমাদের যদি এমন আসে যে এটা হচ্ছে 3/3 আর আরেকটা হচ্ছে 2/3, তাইলে কি আমাদের হবে, সরি, এটা আমাদের 2/3, ওইটা আমাদের 2/3, তাহলে কি আমাদের হবে? হবে না। কেন হবে না? কারণ এটার সারির সংখ্যার সাথে এটার কলাম সংখ্যা মিল পড়ে নাই, কলাম সংখ্যার মিল পড়ে নাই, সুতরাং এটার গুণ হবে না, এটার গুণ হবে না। বুঝতে পারছি? আর গুণ কিভাবে করে আশা করি এতদিনে পারেন, আমার বুঝাইতে হবে না, আমি একটা গুণ দেখাই দিচ্ছি ছোট্ট করে। হ্যাঁ, আপনারা আশা করি পারেন, তারপরে আমি ছোট্ট করে দেখা দিচ্ছি। ঠিক আছে, দেখেন ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে ভাইয়া। গুণটা করে হচ্ছে, ধরেন এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। আচ্ছা, অনেকক্ষণ ধরে পড়তেছেন, অনেকেই বোর হচ্ছেন। হ্যাঁ, আমি জানি, কারণ একভাবে পড়তে কারোর ভালো লাগে না। ঠিক আছে, আসতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, বিরিয়ানি খাওয়াবো। দেখেন ম্যাট্রিক্সের গুণ কেমনে করে, 1 2 3। হ্যাঁ, আচ্ছা, আমরা কি 3/2 এবং 2/3 দ্বারা এভাবে করাবো, নাকি 3/3 দ্বারাই করাবো?
আচ্ছা একটা হইলেই হলো, হ্যাঁ আরো কমায় দেই, বড় করার কি দরকার, আপনারা তো পারেনি তাই না, আপনারা তো পারেনি, আরো ছোট করে দেই, বড় করে কি হবে, হ্যাঁ ম্যাট্রিক্স আরো ছোট করে দিই। আসেন, পারেন না আপনারা, সেম ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ সেম ম্যাট্রিক্স নিলাম জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন 1 2 4 5 1 2 4 5 এই দুটো ম্যাট্রিক্সকে আমাকে বললো হচ্ছে গুণ করতে। এখন আমাদের যদি এমন না থাকে, আমাদের যদি এমন না থাকে, এমন হয়তো হ্যাঁ 1 2 3 4 5 6, আবার এখানে হলো হচ্ছে, এখানে হলো 6, এখানে হলো 7, তবুও কিন্তু আমাদের এটা গুণ করা যেত, তবুও কিন্তু আমাদের এটা গুণ করা যেত। কেননা প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যা সমান। যেমন একটু খেয়াল করেন, আমাদের প্রথমটার সারি সংখ্যা কত, সমান হয়েছে, হয়নি তো, ও সরি, এমন উল্টা হয়ে গেছে, হ্যাঁ আমাদের হচ্ছে এটা হচ্ছে সারি সংখ্যা হয়েছে, হ্যাঁ মানে এইটাকে এখানে ঘুরাই নিয়ে আসেন, সমস্যা নয়, ওটা দ্বারা বোঝানো যায় তো, হইলেই হইলো, হ্যাঁ বাট যেহেতু বলছি একভাবে, সে তো করিও ওইভাবেই, তাই না। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এটা এটার হচ্ছে ইয়ে কত, কলাম সংখ্যা কত, 3টা না, কলাম সংখ্যা কিভাবে বোঝায়, সারি সংখ্যা কিভাবে বোঝায় ভাই, এটা দেখেন সারি সংখ্যা 3টা, সারি সংখ্যা কত 3টা, তার মানে এটা হচ্ছে 3/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা কি 2/3 ক্রমের ম্যাট্রিক্স, এটা কি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখেন 2/3 কেন বলতেছি, এর কলাম সংখ্যা 3টা, 1টা 2টা 3টা, তাই না, 3টা না 3টা, এর সারি সংখ্যা কয়টা 3টা, তার মানে এদের মধ্যে গুণ যায়, এদের মধ্যে গুণ যাবে, বুঝাইতে পারছি। কিন্তু এটাই যদি হ্যাঁ 2/2 হয়ে গেল, তাহলে কি এর সাথে গুণ যাবে, যাবে না, কখনোই যাবে না, বুঝাইতে পারছি। মানে আমাদের শর্তগুলোকে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ শর্ত যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এটার অ্যান্সার করে রেখে আসতে পারবো। এবার আসেন একটু খেয়াল করেন, আমরা যেটা করতেছিলাম, যে গুণ করতেছিলাম, হ্যাঁ তো গুণ করি, ছোট্ট একটা গুণ করে দেখায় দেই, আপনারা পারেন আমি জানি, তারপরে করে দেখায়, যারা একদম পারে না তারা যাতে পারে, হ্যাঁ দেখেন গুণ কেমনে করে, গুণ কেমনে করে, গুণ করার জন্য আমরা একটা নিয়ম ফলো করি, সেটা হচ্ছে কুদালের নিয়ম, হ্যাঁ কিসের নিয়ম, কুদালের নিয়ম। কুদালের নিয়মটা আবার কি, কুদালের নিয়মটা হচ্ছে যে এই সারি, হ্যাঁ এই সারি নেব আর এর কলাম নেব, দেখেন কুদালের মতো দেখা যাচ্ছে, কিসের মতো দেখা যাচ্ছে, কোদালের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ এর সারি সংখ্যা নিলাম, ওর কলাম সংখ্যা নিলাম, এই যে এরকম সারি এবং কলাম, এদের মধ্যে আমাদের কি হবে, গুণ হবে। তার মানে প্রথম সারির সাথে, হ্যাঁ প্রথম সারির প্রথম ভুক্তির সাথে এখানকার প্রথম সারির প্রথম ভুক্তি কি প্রথম কলামের প্রথম ভুক্তির আমাদের কি হবে, গুণ হবে। আবার এখানকার আমাদের প্রথম সারির দ্বিতীয় ভুক্তির সাথে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির কি হবে, আমাদের গুণ হবে। আচ্ছা তাহলে আমাদের এখানে কেমন দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন, এখানটা কেমন দাঁড়াচ্ছে, আমরা যদি এইটা করি তাহলে 1 1 কে 1, তাই না, আর এখানে কত হচ্ছে 4 দুগুণ কত 8, কত হচ্ছে 4 দুগুণ 8, তাই তো, তাহলে 4 দুগুণ 8 গেল। এবার ঠিক সেম ভাবে এই কোদালটাকে আমরা কি করে দেব, একটু বড় করে দেব, হ্যাঁ ধরেন এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম, কোন পর্যন্ত, এই পর্যন্ত। এবার এটার সাথে এটার গুণ, তাহলে 2 1 কে 2 প্লাস 5 দুগুণ 10, ঠিক সেম ভাবে এবার এই কোদালটাকে এইখান থেকে নামায়ে নিয়ে এসে কই নিয়ে যাবো ভাইয়া, নিচেরটা নিয়ে যাবো, দেখেন খেয়াল করেন কই নিয়ে যাবো, এইটাকে, হ্যাঁ এইটাকে আমরা এখন উল্টা বরাবর নেব, ঠিক আছে কি করব, উল্টা কোদালটাকে জাস্ট উল্টাই দিব, কি করলাম, কোদালটাকে জাস্ট উল্টাই দিলাম, তাহলে দেখেন 4 1 কে 4, এবার 4 5 20, ঠিক সেম ভাবে এইটাকে এবার এটার সাথে গুণ দেবো, তার মানে আমরা কোদালটাকে আর একটু বড় করে নিতে পারি, হ্যাঁ কি করে নিতে পারি, বড় করে নিতে পারি। দেখেন 4 দুগুণ 8, 5 5 25, এবার জাস্ট যোগ করে দেন, যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ 8 আর 1 এ 9, 12 24, এটা কত 33, এটাই আমাদের অ্যান্সার। বুঝাতে পারছি, গুণ তো পারেন না, আশা করি গুণ পারেন, হ্যাঁ অনেকে গুণই পারে না, সত্যি কথা এটা ভাইয়া, অনেকে গুণ পারে না। আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে, বাট অনেকে এমন আছে যে এই অধ্যায়টা কঠিন বলে ছেড়ে দিয়ে চলে আসে, এই অধ্যায় কি আসলে কঠিন, অঙ্কগুলো সাইজ বড়, তাছাড়া কঠিন না তো। কিভাবে গুণ করছি বুঝতে পারছেন, কেউ একজন যদি বলে ভাই বুঝি নাই, আমি বোঝাবো, আর কেউ একজনও যদি বলে বুঝি নাই, এই সবাইকে বুঝতে পারছেন।
ওকে, দেখেন ভাই মাঠে কালে কুপাইছি, হ্যাঁ এখানে আমরা মাঠে কালে কুপাইছি, কোদাল ইউজ করে জাস্ট কুপাইছি, হ্যাঁ উপরেরটার ক্ষেত্রে কোদাল সোজা ছিল, নিচেরটার ক্ষেত্রে কোদাল ব্যাকা করে নিয়েছি, হ্যাঁ যখন যেরকম যখন আঙ্গুল ব্যাকা করা লাগবে তখন আঙ্গুল ব্যাকা, যখন আঙ্গুল সোজা করা লাগবে তখন আঙ্গুল সোজা, ঠিক আছে। ওকে, এখন একটা বিষয় হচ্ছে ভাইয়া, যারা ক্লাস করতেছেন হ্যাঁ ম্যাথ, আমাদের আগামীকাল থেকে বায়োলজি ক্লাসও শুরু হবে। যারা আমাদের বায়োলজি পেইড বেসে ছিল অনেক অপেক্ষা করাইছি ভাইয়া, আমাদের আগামীকাল থেকে বায়োলজি পেইড বেসের ক্লাসগুলো আবার শুরু হবে এবং এটা আমরা হচ্ছে 25 তারিখের মধ্যে সবগুলো, হ্যাঁ আমরা অলরেডি 21 তারিখ পর্যন্ত রুটিন দিছি এবং আপনাদের কিন্তু জাস্ট ঈদের 3 দিন ছুটি আছে, মানে আমাদের কাছে জাস্ট 3 দিন ছুটি আছে, বাকি সব দিন ক্লাস আছে, ঠিক আছে। আমরা 25 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে একদম বায়োলজি কমপ্লিট, এরপর আমাদের এমসিকিউ ক্লাসগুলো চলতে থাকবে আপনাদের পরীক্ষার মধ্যে, পাশাপাশি আপনাদের হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিংগুলো আমাদের চলতে থাকবে এবং বায়োলজি পেইড বেসে যে কনফার্ম ক্লাসগুলো আছে সেই কনফার্ম ক্লাসগুলো হচ্ছে আমরা পেইড বেসের গ্রুপেই নিব, এটা কিন্তু আমরা কোনোভাবেই ফ্রিতে নিব না, ঠিক আছে বুঝতে পারছি। হায়ার ম্যাথ যেমন ফ্রিতে নিচ্ছি, বায়োলজি ফ্রিতে হবে না। এরপর আসেন আমাদের এটা গেল গুণ গেল, ম্যাট্রিক্সের গুণ গেল, হ্যাঁ এরপর আসেন আমরা হচ্ছে যাবো ম্যাট্রিক্সের সমতা। কি ভাইয়া? ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা পারবেন ভাইয়া? ম্যাট্রিক্সের সমতা কি পারবেন বলেন? ম্যাট্রিক্সের সমতা কি পারেন আপনারা? হ্যাঁ বলেন তো ম্যাট্রিক্সের সমতা কি? হ্যাঁ ম্যাট্রিক্সের সমতা কি? আচ্ছা আপনারা গুণ পারবেন আমি জানি, হ্যাঁ এই পর্যন্ত যা করেছি সবকিছু আপনাদের পারার কথা, এইগুলা না পারার কথা না, এগুলা না পারলে তো এইচএসসি আর দিতে যাইতেন না, তাই না? আচ্ছা এবার আসেন ম্যাট্রিক্সের সমতা কি। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স যদি আমি নেই, বি এবং আরেকটা যদি ম্যাট্রিক্স নেই, এই দুইটা ম্যাট্রিক্সের যে ক্রম হবে সেটাও আমাদের সমান হতে হবে, এই দুইটা ম্যাট্রিক্সের যে উপাদানগুলো হবে সেটাও আমাদের সমান হতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রম সমান হওয়া লাগবে, ক্রম সমান হওয়া লাগবে, 2 নম্বর ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, ভুক্তিগুলাও সমান হওয়া লাগবে। অর্থাৎ আমাদের 1 2 3 4 যদি হয় তার মানে এই ম্যাট্রিক্সটা 1 2 3 4ই হতে হবে। এখন ভাইয়া বলেন তো আমি যদি এখানে এক্স দিয়ে দেই, হ্যাঁ এবং বলি যে এই ম্যাট্রিক্সটা সমতা করো, তাহলে কি পারবেন না ভাইয়া? বলেন তো এক্স এর মান কত? সবাই একটু বলেন এক্স এর মান কত, দেখে অ্যান্সার করেন। তুড়ি মানে অ্যান্সার হয়ে যাবে ভাই, এটা হচ্ছে এমসিকিউতে যদি আসে তুড়ি মানে অ্যান্সার করবো। বলেন এক্স এর মান কত? এক্স এর মান কত দেখি, কোন সোনার টুকরাগুলো পারে না দেখি, আর কোন ডায়মন্ডের টুকরাগুলো পারে দেখি, হ্যাঁ এক্স এর মান কত বলেন? এই এক্স এর মান কত বুঝেননি? ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, তাহলে এটা ইকুয়াল টু ওইটা। গুড, একটা আরবি লেখা ভাই কি নাম জানি না, হ্যাঁ অ্যান্সার করে দিয়েছে কিন্তু আপনার ঘাস কাটতেছেন। এই অঙ্ক আর আগে এখানে কোনো কিছু দেখেই তো বলে দেওয়া যায়। ওকে গুড, তাহলে এটার অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে হচ্ছে 4, হ্যাঁ এটার অ্যান্সার হবে কি? এক্স এর মান হবে হচ্ছে 4। কেমনে বুঝলাম 4? কেন আমরা বলছি ভাই ভুক্তিগুলো সেম টু সেম হবে, এটা যদি 1 হয় এটা 1 হবে, এটা 2 হলে এটা 2 হবে, এটা 3 হলে এটা 3 হবে, তাহলে এক্স যদি এটা হয় মানে এটা যদি 4 হয় তাহলে এক্স এর মান 4। বাংলা কথা ভাই, হ্যাঁ বাংলা কথা, বুঝতে পারছেন এবার? তাহলে এবার এটার অ্যান্সার করেন দেখি কে কে বুঝলেন। এবার এটার অ্যান্সার করেন, এক্স 4 2 3 1 4 2 3, এটার অ্যান্সার করেন এবার দেখি কে কে বুঝলেন, কে কে বুঝলেন বলেন। এক্স এর মান কত এবার? এবার এক্স এর মান কত? এবার যদি না পারে তাহলে ম্যাথ দেবো, এবারও না পারলে ম্যাথ দেবো। অ্যান্সার অ্যান্সার দ্রুত। দেখছেন এখন সবাই পারে, হ্যাঁ এখন সবাই পারে। ওকে, আমার যারা এর আগে ইউটিউবের লিঙ্ক চেয়েছিলেন, হ্যাঁ আমাদের উপরে দেখেন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউবে অবশ্যই হচ্ছে আইসিটি হচ্ছে 30 মার্ক কনফার্ম ক্লাস আছে, 4টা ক্লাস আছে, হ্যাঁ 4টা ক্লাসে 30 মার্ক কনফার্ম করা আছে, আর 20 মার্ক যদি চায় মানুষ তাহলে দিব,
হ্যাঁ, আর যদি আপনারা আন্দোলন করে 20 মার্ক কমায় নিয়ে আসতে পারেন তাহলে তো আরো ভালো। ঠিক আছে, আচ্ছা আসেন এরপরে হচ্ছে আমরা যাব কিসে ভাইয়া? আমাদের ম্যাট্রিক্সের সমতা হয়ে গেল, ম্যাট্রিক্সের গুণ হয়ে গেছে, ম্যাট্রিক্সের যোগ হয়ে গেছে, মোটামুটি পরিমাণে আমাদের ম্যাট্রিক্স শেষ। এবার আমরা চলে যাবো হচ্ছে নির্ণায়কে। হ্যাঁ, কোথায় যাবো ভাইয়া? নির্ণায়কে। এখন নির্ণায়কের অনেক শর্ত আছে ভাই। হ্যাঁ, কি আছে? নির্ণায়কের অনেক শর্ত আছে। তো নির্ণায়কের অত শর্ত তো করানো আমার পক্ষে এখন সম্ভব না, তাই না? বা বলাও সম্ভব না। তো আমি যে কয়টা পারবো বলে দিব, বাকিগুলো আপনারা বই থেকে একটু দেখে নেবেন। যাদের কাছে অসীম কুমার সাহার স্যারের বই আছে তাদের কাছে তারা দেখতে পারবেন যে একদম সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া আছে, বা ধর্মাবলী, নির্ণায়কের ধর্মাবলী, হ্যাঁ, এইভাবে লেখা আছে। ঠিক আছে, তো সুন্দর করে এখান থেকে একটু পড়ে নেবেন। আর যে কয়টা পারে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার আসেন নির্ণায়ক। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে আমাদের কোশ্চেন হয় খ এবং গতে। এবার একটু তাকান এবং মনোযোগ সহকারে নড়ে চড়ে বসেন। ঠিক আছে, এবং যাদের প্রস্তুতি খুবই খারাপ এবং এতক্ষণে অনেকেই আবার চলে গেছে, অনেকে ক্লাসে ফার্স্টে ছিল, অনেকে আবার চলে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, চলে গেলেও সমস্যা নাই, কিছু করার নাই। যাদের দরকার তারাই থাকবে, তাই না? যাদের A+ পাওয়া দরকার তারাই তো থাকবে, জোর করে কাউকে রাখা যায়? ঠিক আছে, আসেন তাহলে আমরা নির্ণয় করা শুরু করি। হ্যাঁ, নির্ণয় করা শুরু করলাম। তাহলে আমাদের এখন হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। ওকে, নির্ণায়ক। নির্ণায়ক আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। হ্যাঁ, দেখেন, আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন, ম্যাট্রিক্সের মান আছে কি নেই। ম্যাট্রিক্সের কি মান আছে নাকি নেই, কোনটা হবে? আছে নাকি নাই, যে কোনো একটা অ্যান্সার করেন। আবার নির্ণায়কের মান আছে কি নেই, হ্যাঁ, যে কোনো একটা অ্যান্সার করেন। আগে ফার্স্ট অ্যান্সার করেন হচ্ছে ম্যাট্রিক্সের কি মান আছে নাকি নাই, এটার অ্যান্সার করেন আগে। ম্যাট্রিক্সের মান আছে কি নাই সেটার আগে অ্যান্সার করেন। আপনাদের আর হয়তো বা আছে হচ্ছে কয়দিন, 27 দিন, তাই না? বা 26 দিন বা 24 দিন, আমরা 25 দিন ধরলাম। হ্যাঁ, আপনাদের টাইম আছে 25 দিন। এই 25 দিনও যদি কেউ পড়ে, জাস্ট পড়বে, তাই A+ সম্ভব। এখন বলবেন 2 বছরে তাহলে কি করছে? ভাই 2 বছর তো কিছু না কিছু হইলে পড়ছে, তাই না? একেবারে তো আর শুয়ে বসে ছিল না, একটা অক্ষর হলেও তো দেখছে, তাই না? দেখছে তো, কিছু না কিছু তো পড়ছে, কিছু না কিছু তো জানে সে। ওই জানাটুকু এবং এই পর্যন্ত, এই 25 দিন যদি একটু পরিশ্রম করে A+ সম্ভব 100%। হ্যাঁ, এবং আপনাদের যাদের হচ্ছে এই অধ্যায়ের কিন্তু ক্যালকুলেটর কিছু হ্যাকস আছে। হ্যাঁ, এই অধ্যায়ে ক্যালকুলেটর কিছু হ্যাকস আছে, মানে ক্যালকুলেটর সহজে সহজে করা যায়। হ্যাঁ, সেই ক্যালকুলেটর হ্যাকসে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার লোকের ভিডিও আছে। হ্যাঁ, আমার ইউটিউবে এই ভিডিওগুলো নাই, আমি সামনে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বাট আপাতত আপনাদের যেহেতু সামনে পরীক্ষা, এই ক্লাসটা করার পরে আপনাদের যেটা গুরু দায়িত্ব হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। আপনারা সার্চ দিবেন যে ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাকস। হ্যাঁ, ম্যাট্রিক্স ক্যালকুলেটর হ্যাকস এটা লিখে সার্চ যদি দেন, হ্যাঁ, এইচএসসি যদি লিখে দেন আরো ভালো, লাস্টে লিখে দিলেন এইচএসসি। ঠিক আছে, এরকম লিখে যদি সার্চ দেন, অনেক স্যারের ভাই হচ্ছে কি পাবেন, অনেক স্যারের হচ্ছে ক্যালকুলেটর হ্যাকসের ভিডিও পাবেন। এটা মাস্ট বি। আজকে একবার দেখবেন, পরীক্ষার হলে যাওয়ার আগের দিন বা তার 2 দিন আগে হয়তো বা ছুটি থাকে, ওই টাইমে একবার দেখে যাবেন। কেননা এখন হয়তো বা করে গেলেন, সামনে গিয়ে নাও পরীক্ষার হলে নাও মনে করতে পারে, তাই পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন ম্যাট্রিক্সের মান আছে কি নেই এবং নির্ণায়কের মান আছে কি না সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম। দেখি কে কে অ্যান্সার করলো, দেখি কে কে অ্যান্সার করলো। ঠিক আছে, ওকে, মোটামুটি পরিমাণে আমাদের অ্যান্সার দিছে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের মান আছে কি নেই? ম্যাট্রিক্সের মান নাই, নির্ণায়কের মান আছে। ওকে, কি ভুল রে ভাই? কিছু ভুল বলছি? কখনোই ভুল বলি নাই। হ্যাঁ, কারণ আপনারা সারা জীবনে কি কিছুই পড়েন নাই? 25 দিনে পারবেন না এটা অসম্ভব কিছুই না। হ্যাঁ, কিছু না কিছু পারবেন অবশ্যই। ওকে, আসেন ম্যাট্রিক্সের কি বললাম ভাইয়া? ম্যাট্রিক্সের কোনো মান নাই, নির্ণায়কের কি আছে ভাইয়া? নির্ণায়কের মান আছে। ঠিক আছে, এবার খেয়াল করেন, দেখেন ভাইয়া, তাহলে কি বললাম? ম্যাট্রিক্সের কোনো মান নাই, নির্ণায়কের মান আছে। এখন বিষয় হচ্ছে কেন বললাম ম্যাট্রিক্সের মান নাই এবং নির্ণায়কের মান আছে। দেখেন ভাইয়া, নির্ণায়কের ম্যাট্রিক্স আমরা কি করি,
যোগ বা বিয়োগ করি, এর থেকে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো মান পাই না। যেমন দেখেন, আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই 1 2 3 4, এর থেকে কিন্তু আমরা চাইলে ওই নির্ণায়কের মতো করে একটা নির্দিষ্ট মান নিয়ে আসতে পারবো না, 15 16 বলতে পারবো না। সেটা কখন সম্ভব? যখন আমরা ম্যাট্রিক্সের ট্রেস বের করি তখন সম্ভব যে আমরা 4 আর 1 মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো যোগ করে একটা মান নিয়ে আসি। কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু এটা মান না, ওটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে কার মান আছে ভাইয়া? নির্ণায়কের মান আছে। কেমন নির্ণায়ক কোনগুলো ভাইয়া? নির্ণায়ক হচ্ছে দেখেন 1 2 3 4, আমি যদি এটা দেখি, আগে দিতাম থার্ড ব্র্যাকেট, এখন দেবো লম্বা মডুলাসের মতো দুইটা টান। এখন এটা কিন্তু কখনোই মডুলাস না। অনেকে মনে করে এটা মডুলাস, এটা কিন্তু মডুলাস না, ঠিক আছে? এটা একটা নির্ণায়ক চিহ্ন। তাহলে এটা কি মডুলাস বলা যাবে না, এটা একটা নির্ণায়ক চিহ্ন। এই নির্ণায়ক চিহ্নটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। এক নম্বর হচ্ছে মানে এটা যে একটা নির্ণায়ক, সেটা আমরা প্রকাশ করার জন্য একবার ইউজ করে হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার দুই পাশে আমরা এভাবে মডুলাসের মতো করে বা এই নির্ণায়কের চিহ্নটা ইউজ করি। হ্যাঁ, এটা কিন্তু আসলে মডুলাস না, এটা কি ভাইয়া? নির্ণায়কের চিহ্ন। আরেকটা হচ্ছে আমরা ইউজ করে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। হ্যাঁ, এইটা আমরা ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? ডিটারমিনেন্ট অফ এ। এই এই দুইটা দ্বারা হচ্ছে আমরা কি করি? আমরা হচ্ছে নির্ণায়কটাকে প্রকাশ করে থাকি, ঠিক আছে? এখন এই নির্ণায়কের কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পাই। কি পাই ভাইয়া? এই নির্ণায়কের কিন্তু আমরা একটা নির্দিষ্ট মান পাই, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এর মান কিরকম হইতে পারে? 4 1 4, তারপরে মাইনাস 3 2 6, তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো -2। তারপরে এই নির্ণায়কের আমরা মান পাচ্ছি, কিন্তু এই ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা কোনো মান নিয়ে আসতে পারবো না। বুঝতে পারছি? বুঝাইতে পারছি? কটুস কটুস বুঝাইতে পারছি? ঠিক আছে, এটা গেল ভাইয়া। হ্যাঁ, এইটা গেল। আচ্ছা, এখন এইটা আমাদের কি কত ক্রমের করলাম আমরা ভাইয়া? এটা আমরা করলাম হচ্ছে 2/2। এবার আসেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3/3। হ্যাঁ, এটা করলাম কি আমরা 2/2 ক্রমে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা 3/3 আকারে শিখবো। হ্যাঁ, কি আকারে শিখবো ভাইয়া? 3/3 আকারে শিখবো। দেখেন 3/3 আকারে যদি আমরা একটা নির্ণায়ককে শিখতে চাই, সেই নির্ণায়কে একটু ঝামেলা হয়। কিরকম ঝামেলা হয়? আমাদের প্লাস মাইনাস কিভাবে বসাবো খেয়াল করেন। আমরা একটা নির্ণায়ক নিচ্ছি, এখানে কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে লম্ব বরাবর আমাদের টান দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি? এ ম্যাট্রিক্স বলতে পারি। এখন এই ম্যাট্রিক্সের আমাদের সরি, এটাকে আমাদের একটা নির্ণায়ক, এই নির্ণায়কটাকে আমাদের মান বের করতে বললো। এটা কি বের করতে বললো? মান বের করতে বললো। এই নির্ণায়কের মান বের করতে বললো। বের করতে বলতে পারে কি না বলেন? পারে কি না? পারে তো? পারে। তাহলে এটার মান কিভাবে বের করে ভাইয়া? আমরা জানি যে আমাদের যদি প্রথম সংখ্যার প্রথম ভুক্তিটাকে নেই, এইটাকে যদি নেই, হ্যাঁ, এখন এটা কিভাবে নিব? এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস, মানে আমাদের প্রথমটা প্লাস হবে, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, এটা প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এরকম ভাবে চলতে থাকে। অর্থাৎ আমরা যদি কোন একটা সারি এবং কলাম সংখ্যা যদি গুণ করি, সরি যোগ করি, যোগ করলে পরে সেটা যদি বিজোড় সংখ্যা আসে তাহলে সেটা হয়ে যায় আমাদের মাইনাস, আর যদি আমাদের হচ্ছে জোড় সংখ্যা আসে তাহলে সেটা হয়ে যায় আমাদের প্লাস। কি বললাম ভাইয়া? বিষয়টা হচ্ছে এরকমের, আমরা -1 এর পরে রো প্লাস কলাম এই সংখ্যাটাকে কি করি? যোগ করি। কি করি? যোগ করি। যোগ করলে যে যদি আমাদের মান আসে হচ্ছে জোড়, এখান থেকে যদি মানটা আসে জোড়, তাহলে আমাদের সেখান থেকে আমরা চিহ্নটা ইউজ করি প্লাস। আর যদি আসে বিজোড় তাহলে আমরা চিহ্নটা ইউজ করি মাইনাস। তার মানে দেখেন এইটা প্রথম ভুক্তি। এটা কি ভুক্তি ভাইয়া? প্রথম ভুক্তি। এটা কি ভুক্তি? প্রথম ভুক্তি, তাই না? এখন প্রথম ভুক্তির ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে উল্টা লেখা বলছে মাইনাস প্লাস মাইনাস। প্রথম ভুক্তির ক্ষেত্রে কি হয় ভাইয়া? প্রথম ভুক্তির ক্ষেত্রে দাঁড়ান 1 মিনিট, -1 প্রথম ভুক্তি 1 + 1 2, ঠিক আছে, আগেরটাই তো ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, দেখেন খেয়াল করেন প্রথম ভুক্তি, দেখেন এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম কলাম, তাই না? প্রথম সারি প্রথম কলামের প্রথম ভুক্তি, তাই না? তাহলে দেখেন 1 + 1 কি দিলাম? 1 + 1, তাহলে রোর সংখ্যা হচ্ছে 1, কলামের সংখ্যা কি 1। তাহলে এবার -1 এর উপর স্কয়ার করলে পরে আমাদের কি হয়? -1 এর উপর স্কয়ার করলে আমাদের হচ্ছে জোড় সংখ্যা চলে আসে, মানে +1 হয়ে যায়, মানে আমাদের জোড় সংখ্যা চলে আসে। যখন জোড় সংখ্যা চলে আসে তার মানে এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস। এবার এই 1টাকে আমি কমন নিয়ে নিলাম, নিলে আমি কার কার নির্ণয় করবো ভাইয়া? আমাদের এই প্রথম সারি এবং প্রথম কলামকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, এটাকে এবং এটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। এই অংশটা বাদ দিয়ে এইটুকু নির্ণয় করতে হবে, অর্থাৎ 5 6
8 9 এটুকুর আমার কি করতে হবে ভাইয়া নির্ণয় করতে হবে। এরপরে আমরা একটা মাইনাস চিহ্ন দিব। কেন দিব ভাইয়া? দেখেন এই যে 2 এই যে 2 এই 2 এর জন্য আমি মাইনাস চিহ্ন দিচ্ছি। কেন? কারণ এটা হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থান করতেছে। প্রথম সারি রো নাম্বার 1 সারি নাম্বার 1 কিন্তু কলাম নম্বর কত ভাই 2। তাহলে -1 এর উপরে যদি 3 হয় সেটা কিন্তু আমাদের কোন চিহ্ন বোঝায় বলেন তো? মাইনাস চিহ্ন বোঝায় না? কোনো কিছুর উপরে বিজোড় পাওয়ার থাকা মানে কি সেটাকে মাইনাস চিহ্ন বোঝায়, তাই না? তাহলে -1 এর উপরে বিজোড় পাওয়ার আছে, তার মানে কি এখানে মাইনাসই হয়ে যাবে না? মাইনাসই হয়ে যাবে না, সেই জন্য এখানে আমাদের একটা মাইনাস আসে। ঠিক আছে, যদি জোর পাওয়ার থাকতো তাহলে এখানে আমাদের কি চলে আসতো প্লাস পাওয়ার চলে আসতো। দেখেন তাহলে -2 নিলাম, নেওয়ার পরে এবার কি করব ভাইয়া এই যে এই যে এই যে কলামটা আছে অর্থাৎ 2 নম্বর যে কলামটা আছে এবং প্রথম যে সারিটা আছে এই দুইটাকে আমরা কি করে দিব ভাইয়া বাদ করে দিব, দিয়ে এই অংশটার কি করব নির্ণয় করব অর্থাৎ 4 6 7 9 এই অংশটার কি হবে ভাইয়া নির্ণায়ক হবে। এরপরে এরপরে কি আছে ভাইয়া এরপরে আছে হচ্ছে 3। এখন এটা হবে আবার +3। দেখেন +3 কেমনে হবে? বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সারি, কত নম্বর কলাম 3 নম্বর কলাম, তাহলে কত হইলো 4 হইলো না? জোড় সংখ্যা হয়েছে না পাওয়ার হিসেবে? পাওয়ার হিসেবে জোড় থাকলে মানে সেখানে আমাদের কি হয় প্লাস হয়। এই জন্য তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, মানে মাঝখানের ভুক্তিগুলো জাস্ট কি হয় মাইনাস হয়। বুঝতে পারছি? আচ্ছা গেল। তাহলে দেখেন +3 এবার এবার আমরা কোনটাকে বাদ দিব ভাইয়া? কোন সারিটাকে এবং কোন রোটাকে বাদ দিব? এই সারিটাকে বাদ দিব এবং এই কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এই কলামটাকে বাদ দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের কোনটা বাকি থাকে? 4 5 7 8। এইটার আমরা কি করব ভাইয়া নির্ণায়ক করব। কি করব? নির্ণায়ক করব। তাহলে হইলো, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করেন এবার আমরা যদি নির্ণায়কটাকে করে দিই, হ্যাঁ দেখেন এখানে আছে আমাদের 1 +1 দেওয়ার দরকার নেই, হ্যাঁ আমি জাস্ট বোঝানো শক্ত করছি। এবার এইটার মধ্যে যদি আমি নির্ণয় করি 2/2 নির্ণয় আমরা শিখছি কি 5 নং 45। পরেরটার জন্য পরেরটা যখন গুণ করব তখন আমাদের কি দিতে হবে মাইনাস দিতে হবে। 6 8 48 গেল -2। ঠিক আছে, 4 নং 36, 6 7 42। পরেরটার জন্য বিপরীতমুখী যখন করব তখন আমাদের গৌণ কর্ণের জন্য আমাদের মাইনাস দিতে হবে, হ্যাঁ মুখ্য কর্ণের জন্য আমাদের প্লাস থাকবে। ঠিক আছে গেল। এরপরে +3, 4 8 32 মাইনাস 5 7 35। এবার বলেন তো আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? এবার বলেন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের বলেন অ্যান্সার কত দাঁড়ায়? কত দাঁড়ায়? হ্যাঁ দেখেন কত দাঁড়ায় -3। তাহলে এখানে থাকা হচ্ছে 3, ওকে 6 12 -12 +12 তাই আসে কিনা দেখেন তো 6। দেখেন তো এটা আসে কিনা, হ্যাঁ -12 +12 আসে কিনা? আসে তো, তাই না? এটাই তো আসে, হ্যাঁ ওকে এটা আসে না? হ্যাঁ এটাই আসে। তাহলে ইকুয়ালটা আমাদের হয় 0। কি হয় 0। বুঝাতে পারছি? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই ভাই ক্লিয়ার সবাই? এখন আস্তে আস্তে আরো কমে যাচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আসেন, তাহলে এটা গেল নির্ণায়ক বুঝলাম ভাই, নির্ণায়ক বুঝলাম, হ্যাঁ নির্ণায়ক বুঝলাম। এখন নির্ণায়কের কিন্তু অনেকগুলো শর্ত আছে, হ্যাঁ নির্ণায়কের কিন্তু অনেকগুলো শর্ত আছে। ঠিক আছে, এই শর্তগুলো আমাদের এমসিকিউতে খুব হারে কাজে লাগবে। মাথায় রাখবেন নির্ণায়কের যদি কোনো একটা সারি বরাবর ফুল হোল সারি বরাবর যদি 0 হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের মান 0 আসে। সেই নির্ণায়কের মান কি আসে 0 আসে। মানে ধরেন এই বরাবর পুরোটা কি হয়ে গেছে 0 0 0 হয়ে গেছে, তাহলে এই নির্ণয় করার আমার দরকার নেই, অ্যান্সার 0 হবে। কি হবে? অ্যান্সার 0 হবে। আবার যদি কখনো দেখেন যে কখনো কলাম বরাবর 0 হয়ে গেছে, কি বরাবর 0 হয়ে গেছে, কখনো যদি দেখেন যে কোনো নির্ণায়কের কলাম বরাবর 0 হয়ে গেছে সেটার অ্যান্সারও 0 হবে। সেটার অ্যান্সার কি হবে 0 হবে।
বুঝতে পারছি? সেটার অ্যান্সার কি হবে ভাইয়া? 0 হবে। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে কর্ণ নির্ণায়কের, হ্যাঁ, যদি আমরা এই কাজ করি, সারিগুলোকে কলামে নিয়ে যাই এবং কলামগুলোকে যদি সারিতে নিয়ে যাই, হ্যাঁ, এবং কলামগুলোতে যদি সারিতে নিয়ে যাই, দেখেন একটা নির্ণায়কের মধ্যে কি করতেছি, সারিগুলোকে একবার কলামে নিয়ে আসতেছি, আবার কলামগুলোকে কিসে পরিণত করতেছি, সারিতে পরিণত করতেছি। তার মানে এই নির্ণায়কের কোনো পরিবর্তন হবে না, এটা স্বাভাবিক বিষয় ভাই, একদম অপরিবর্তিত অবস্থায় আমাদের থাকবে। ঠিক আছে। আরেকটা বিষয় যে আমরা যদি ওকে, এরপরে দুইটা সারি যদি একই হয় বা দুইটা কলাম যদি আমাদের একই হয়, তাহলে কি হবে ভাইয়া? আমাদের নির্ণায়কের মান 0 হবে। মানে কি বুঝাইছে? দেখেন আমাদের দুইটা সারি যদি এরকমের 1 1 1 1 1 1 হয়ে গেল, পরেরটা 2 3 4, কারণ দুইটা সারি একদম সেম টু সেম না। যদি এরকমের সেম টু সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটার মান কি হবে? 0 হবে। এরপরে দেখেন আমাদের দুইটা কলামের মান যদি একদম সেম টু সেম হয়, দেখেন এটা সেম টু সেম না, তাহলে এটার মান কি হবে? 0 আসবে। ওই নির্ণায়কের মান 0 আসবে। আমাদের অত কিছু ভাবার দরকারই নাই, জাস্ট আমরা এই নিয়মগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এরকম আমাদের অনেকগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন। আমরা ওইটাতে আর যাচ্ছি না, আমরা এবার একটু করবো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ ভাইয়া, আমরা একটু এখন করবো বিপরীত ম্যাট্রিক্স, কেননা আমরা যদি এখন ওইসবই করাতে থাকি তাহলে আমাদের শেষ হবে না। বুঝতে পারছি? ওকে, আর ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স আশা করি আপনারা পারবেন। আমি বলে দিচ্ছি কোন একটা ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো ভাইয়া? কোন একটা ম্যাট্রিক্সে যদি আমরা নির্ণয় করি এবং নির্ণয় করার পরে তার মান যদি 0 হয়, তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে সেটা কি ভাইয়া? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের মান যদি 0 হয়, ধরেন এই একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের নির্ণয় করলেন, করার পরে দেখলেন মান আসতেছে 0, তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর তার মান যদি 0 না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে। সেটা আমাদের কি হয়ে যাবে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটাকে আমরা কি করব? নির্ণয় করব। সেটাকে আমরা কি করব? নির্ণয় করব। এবং নির্ণয় করার পরে আমরা নিশ্চয়ই একটা মান পাবো। ম্যাট্রিক্সের থেকে তো আমরা কোনো মান পাচ্ছি না, কি করার পরে মান পাচ্ছি? নির্ণয় করার পরে মান পাচ্ছি। তো নির্ণয় করার পরে যখন আমরা মান দেখবো 0, তখন সেটাকে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যখন আমরা দেখবো 0 হচ্ছে না, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি বলবো? হ্যাঁ, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এবং এই বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে পরে আচ্ছা, আমাদের আস্তে হচ্ছে আমাদের এখন আছে বিপরীত ম্যাট্রিক্স আর ক্রেমারের নিয়ম অনুসারে সমাধান, তাই না? আচ্ছা, এই দুইটা জিনিস ঠিক আছে, তাই আমাদের শেষ। হুম, তাই আমাদের শেষ। এই তো, আর অল্প কিছুক্ষণ। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স আর হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মটা করলে আমাদের শেষ। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? ওকে, সবাই হাঁপাই গেছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন ভাই, আমাদের যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেটার বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করবো? এর জন্য আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয়। হ্যাঁ, এর মধ্যে আমাদের আবার অ্যাডজয়েন্ট শিখতে হয়। ঠিক আছে, দেখেন বিপরীত ম্যাট্রিক্সটা আমাদের আসে। হ্যাঁ, আর একটা আসে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মের সাহায্যে। এই দুইটা জিনিস শিখলে আমাদের শেষ, আজকে আর ক্লাস নাই। হ্যাঁ, সামনের দিন আমরা সিকিউ সলভ করবো। দেখেন বিপরীত ম্যাট্রিক্স মানে কি? এ ইনভার্স, এটা বের করতে হবে। তার মানে আমরা এ যদি একটা ম্যাট্রিক্স নেই, ধরেন এ একটা ম্যাট্রিক্স, ধরেন কি ম্যাট্রিক্স ধরা যায় ভাইয়া? ধরলাম 1 2 4, আপনাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই নিচ্ছি। হ্যাঁ, 3 2 1 2 1 3, যাতে আমরা সহজেই শেষ করতে পারি। আচ্ছা, দেখেন 1 2 4 3 2 1 2 1 3, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের বললো যে কি বের করতে বললো ভাইয়া? ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করতে বললো। কিভাবে বের করব? কিভাবে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করব? প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই এর যে নির্ণায়কের মান আছে, সেই নির্ণায়কের মানটা বের করতে হবে। অর্থাৎ 1 2 4 3 2 1 এবং 2 1 3 কেবল নির্ণায়ক বের করা শিখাইছি না ভাইয়া? 3 3,
3 × 3 এর নির্ণায়ক বের করে কেবলই শিখাইছি না? শিখাইছি তো। ওইভাবে নির্ণায়কটা বের করবেন, অর্থাৎ নির্ণায়ক আবার ওইভাবে বের করার দরকার নাই, মানে সেম টু সেম করা দরকার না। আমি দেখা দিচ্ছি, 1 ধরবেন, এরপরে 3 × 6, 1 1 কে 1, -2, তারপরে হচ্ছে এই বরাবর কাটা, হ্যাঁ এটা আর এটা কাটা, তাহলে কোনটা কোনটা থাকে? 3 3, 3 3 কে 9, 2 1 কে 2, ওকে। তারপরে +4 নিলে পরে আমাদের কোনটা কোনটা কাটা ভাইয়া? এবার কাটা হচ্ছে এই বরাবর, ফার্স্ট সারি থার্ড কলাম, তাহলে 3 2, তাহলে 3 1 কে 3, -2 2 4। দেখেন আমরা কিন্তু একবারে করে ফেললাম। কি করলাম? একবারে করে ফেললাম। এবার দেখবেন এখান থেকে আমাদের একটা মান আসবে। দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখেন, এখান থেকে আমাদের একটা মান আসবে। কত আসে? আসে হচ্ছে -13। দেখবেন -13 আসবে। যদি -13 আসে, তার মানে এটার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স আছে। মাথায় রাখবেন, যদি ডিটারমিনেন্টের মান অর্থাৎ এর মান 0 হয়ে যায়, তার মানে এর ইনভার্স ম্যাট্রিক্স নাই। এর ইনভার্স ম্যাট্রিক্স নাই। 0 না হলেই, 0 যদি না হয়, এর নির্ণায়কের মান যদি 0 না হয়, 0-র যদি সমান না হয়, তাহলে সেটার ইনভার্স ম্যাট্রিক্স আছে। কি আছে? ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স আছে। বুঝতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, তাহলে এটা কি আছে ভাইয়া? ইনভার্স ম্যাট্রিক্স আছে। আচ্ছা, এবার আসো, যেহেতু এটার ইনভার্স ম্যাট্রিক্স আছে, তাহলে এবার আমাদের কাজ কি ভাইয়া? এবার এটার তার মানে ইনভার্স ম্যাট্রিক্স করা যাবে। এবার আমাদের a11 এর মান বের করতে হবে, 12 এর মান বের করতে হবে, 13 এর মান বের করতে হবে, 14 এর মান বের করতে, সরি 21 এর মান বের করতে হবে, 22 এর মান বের করতে হবে, 23 এর মান বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি আছে ভাইয়া? a31 এর মান বের করতে হবে, 32 এর মান বের করতে হবে, 33 এর মান বের করতে হবে। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? আসলে আমরা এখানে যে ভুক্তিগুলো লিখছি সেগুলো একটা 11, একটা 12, তো কোনগুলো 11, কোনগুলো 12, 13 এটা আমি একটু উল্লেখ করে দিই। দেখেন, এর ভিতরে ফার্স্টটা হচ্ছে 11, তারপরে 12, তারপরে 13, তারপরে আমাদের হচ্ছে 21, তারপরে 22, 23, তারপর আমাদের 31, 32, 33। আচ্ছা বলেন তো, এই যে 11 12 13, 21 22 23, 31 32 33, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মূলত বোঝাচ্ছে, ফার্স্টের ওয়ান দ্বারা বোঝাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রো বা সারি, পরেরটা দ্বারা বোঝাচ্ছে কলাম, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলামের 1 নম্বর ভুক্তি, তাই না? তার মানে পরেরটা আমাদের কি? 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, তারপর 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, 2 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, 3 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, 3 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, 3 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি। বুঝতে পারছি? এখন এইগুলার আমার নির্ণায়কের মান বের করতে হবে। কি করতে হবে? নির্ণায়কের মান বের করতে হবে। বুঝতে পারছি? এইগুলোর আমার এখন কি করা লাগবে? নির্ণায়কের মান বের করা লাগবে। হ্যাঁ, তো এগুলোর নির্ণায়কের মান কেমনে বের করে? দেখেন, সেম টু সেম হইতে -1, তার মাথার উপরে এবার রো আর হচ্ছে যোগ দিবেন। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 আর 1 যোগ দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এইভাবে হচ্ছে কি দিবেন? নির্ণায়ক চিহ্ন দিবেন। দিয়ে এবার দেখেন, যেহেতু আমরা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি আর 1 নম্বর কলামকে কেটে দেন, বাদ বাকি যে দুটো থাকে সেটা লেখেন, 2 আর 1 1 3। ঠিক আছে? এরপরে এটার হচ্ছে কি নির্ণয় করে একটা মান পাবেন, সেই মানটা এখানে লিখবেন। নির্ণয় করতে পারবেন না, 3 1 3 2 6, 1 1 1, তাহলে 6 - 1 কত হবে? 5। দেখবেন 5 আসবে। দেখবেন 1 1 এর মান কত আসবে? 5 আসবে। ঠিক সেম ভাবে 1 2 এর মান, 1 3 এর মান, এভাবে প্রত্যেকটা মান বের করতে হবে। ঠিক আছে? দেখেন, আমি 1 2 এর মান যদি বের করি, -1, তাহলে 1 + 2, অর্থাৎ এখানে যা আছে সেই দুটোকে আমরা কি করে দেব? মাথার উপরে যোগ করে দেব। দেওয়ার পরে এবার 1 নম্বর সারি, এবার 2 নম্বর কলামকে বাদ দেওয়া লাগবে। কয় নম্বর? 2 নম্বর কলামকে বাদ দেওয়া লাগবে। তাহলে 2 নম্বর কলামকে বাদ দিলে কত কত থাকে? 3 1 2 3, 3 1 2 3। তাহলে এখান থেকে একটা মান পাবেন, দেখবেন সেই মানটা আসবে মাইনাস। দেখবেন মাইনাস কত আসে? 3 3 9, 2 1 2। তাহলে 9 আর 9 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া? 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7। তাহলে আমাদের আসবে দেখবেন -7। দেখবেন -7 আসে। ঠিক আছে? এরপরে 1 3 এর মান বের করবেন ঠিক সেম ভাবে। তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটাকে বাদ দিয়ে দিবেন। দিয়ে থাকে কি ভাইয়া? থাকে হচ্ছে -1 এর পর 1 + 3,
তাহলে থাকে হচ্ছে আমাদের 3 2 2 1, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনারা নির্ণয় করবেন, করে দেখবেন একটা মান আসবে। ঠিক সেম ভাবে 2 1 এর মানটা, হ্যাঁ 2 1 এর মান, 2 2 এর মান, 2 3 এর মান, 3 1 3 2 3 3 এর মান বের করতে পারবেন না ভাইয়া? বের করতে পারবেন কিনা? যদি না পারেন আমি করাই দিব, সবগুলো করাই দিব। পারলে করাবো না, পারলে করাবো না, না পারলে করাই দিব। বলেন, আপনাদের উপরে নির্ভর। হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। পারবেন? পারবেন কিনা? সবাই কি পারবেন? সবাই পারবেন? পারলে কিন্তু আমি আর করাবো না, ঠিক আছে? ওকে ওকে, পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখবেন সবগুলো একটা মান বের হবে। হ্যাঁ, তাহলে A11 এর মান যেটা বের হবে সেটা এখানে 5 বের হয়েছে না, তার মানে এখানে 5 লিখে দেবেন। A12 এর মান যেটা বের হবে এখানে -7 আছে না, তাহলে 1 2 এর জায়গায় -7 লিখে দিবেন। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট অফ A পেয়ে যাব। কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট অফ A এর মানগুলো পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এখানে মূলত নির্ণায়ক বের করতে গেলে কোনটা কাজে লাগে? A−1 বের করতে গেলে কোনটার কাজে লাগবে বলেন তো? কি কাজে লাগে আমাদের? A−1 কিভাবে বের করে সেটা আমাদের জানতে হবে না? কিভাবে বের করে বলেন তো A−1? কিভাবে কিভাবে? A−1 বের করে হচ্ছে 1/A নির্ণায়ক, অ্যাডজয়েন্ট অফ A। অ্যাডজয়েন্ট অফ A কোনটা ভাইয়া? এই যে A11 A12 A13, এই যে মানগুলা বের করতেছেন না, এই মানগুলা মূলত এখানে আমাদের বসায় দিতে হবে, ঠিক আছে। আমি দেখাই দেই, পুরাটাই দেখাই দেই। হ্যাঁ, আবার লাস্টে ক্যাচাল হয়ে যাবে। দেখেন -1 4, হ্যাঁ তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 3 1 3 আর 2 2 4, তাহলে 3 থেকে 4 বাদ দিলে -1, তাই না? -1। এবার 2 1 এর মান বের করেন। 2 1 এর মান দেখবেন আসবে কত? 2 1 এর মান কত আসবে ভাইয়া? -2 আসবে, -2 আসবে। 2 2 এর মান কত আসবে? 2 2 এর মান আসবে হচ্ছে -5। যদি না পারেন আমারে বললেন। দেখেন 2 1 এর মান কিভাবে বের করলাম? 2 নম্বর সারি বাদ দিবেন আর 1 নম্বর কলাম বাদ দিবেন, দিয়ে থাকে দেখেন 2 3। কি থাকে? সরি, 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে থাকে 2 3, মানে 2 4 1 3। হ্যাঁ, তাহলে 2 4 1 3 করলে পরে -2 এর মান পাবেন। এরপর ঠিক সেম ভাবে এভাবে বাদ দিবেন। হ্যাঁ, বাদ দিয়ে করবেন, জিনিসটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কাটাকাটি করতে যায় আপনাদের জিনিসটাই একদম নষ্ট হয়ে গিয়া। এবার তাহলে 1 2 4 3 2 1 2 1 3, ঠিক আছে। তাহলে এইভাবে বের করবেন। 2 3 এর একটা মান পাবেন। 2 3 এর মান কত আসবে? 3 আসবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে 3 1 এর মান, 3 2 এর মান, 3 3 এর মান। তাহলে 3 1 এর মান কত আসে? -6 11 -4, -6 11 -4, এই কটা মান আসলো। এরপরে আমরা কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করব? তাহলে এইগুলো তো বের করতে পারবেন আশা করি। আমি 3টা দেখাই দিয়েছি অলরেডি, বাকি 6টা আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, সুন্দর করে বের করবেন। ওকে, এরপরে আসেন। এরপরে বিষয় হচ্ছে যে কিভাবে এই জিনিসটা করবেন, অ্যাডজয়েন্ট অফ A করবেন। দেখেন, খেয়াল করেন, A ইনভার্স মানে কি? A নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। হ্যাঁ, এখন অ্যাডজয়েন্ট অফ A মানে কি? A নির্ণায়কের একটা মান বের হয়েছিল না? কত বের হয়েছিল? -13, তাই না? -13 বের হয়েছিল না? -13 বের হয়েছিল। হ্যাঁ, এবার দেখেন অ্যাডজয়েন্ট অফ এর মানটা কিভাবে বসাবো। দেখেন, খেয়াল করেন, অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমরা কিভাবে বসাবো একটু খেয়াল করেন। দেখেন এইখানে আমরা যা পাইছি, হ্যাঁ যা পাইছি সেটা আমাদের এখানে বসাইতে হবে। A1 এর মান কত পাইছি? 5। 1 2 এর মান কত পাইছি? -7। 1 3 এর মান কত পাইছি? -1। 2 1 এর মান কত পাইছি? -2। 2 2 এর মান কত পাইছি? -5। 2 3 এর মান কত পাইছি? 3। 3 1 এর মান কত পাইছি? -6। 3 2 এর মান কত পাইছি? 11। তারপরে -4 বসালাম। বসানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাডজয়েন্ট অফ A, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমাদের ট্রান্সপোজ করে দিতে হবে। কি করে দিতে হবে? হ্যাঁ, ট্রান্সপোজ করে দিতে হবে। কি করে দিতে হবে? ট্রান্সপোজ করে দিতে হবে। এই ম্যাট্রিক্সটা যে লিখছি সেটাকে আমরা কি করে দেব? ট্রান্সপোজ করে দেব আমাদের ওই স্বার্থে। দেখেন এখন ট্রান্সপোজ করলে কি হবে একটু খেয়াল করেন। ট্রান্সপোজ করলে কি হয়? ট্রান্সপোজ করলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে, ট্রান্সপোজ করলে মানে সারিগুলোকে আমরা কলামে নিয়ে আসি। হ্যাঁ, যে কোনো একটা কাজ করা যায়। তাহলে 5 -7 -1,
2 -5 3, তারপর -6 11 -4 নিয়ে আসছি ভাইয়া, নিয়ে আসছি ভাইয়া, হ্যাঁ নিয়ে আসছি, নিয়ে আসছি কিনা। এবার আমরা যে কাজটা করব, যেহেতু 1/-3 আছে, কি 1/-13 আছে, এই জিনিসটাকে আমরা যদি ভিতরে ঢুকায় দেই তাহলে আমাদের কেমন দাঁড়ায়, জিনিসটা দাঁড়ায় হচ্ছে 5/-13, তাই তো, -13। এরপরে দাঁড়ায় 2/-13, তারপর হচ্ছে কত দাঁড়ায় 6/13, কেননা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, -13 যেহেতু ঢুকছে, তার মানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখানে কি -2 ছিল, আচ্ছা তাহলে এখানেও আমাদের প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এখানেও আমাদের কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানেও আমাদের কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আমাদের মাইনাস থাকবে। হ্যাঁ, এরপর আমাদের এইখানটায় কি হবে ভাইয়া, নিচেরটায় এখানেও আমাদের হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে, 3/13 4/13, এটাই আমাদের আনসার। বুঝতে পারছি, এটাই আমাদের বিপরীত ম্যাট্রিক্সের আনসার। ওকে, এটাই আমাদের বিপরীত ম্যাট্রিক্সের আনসার। কেউ যদি এই নিচের লাইন না করে এই পর্যন্ত করে, এখানে আনসার লেখে, তাও হবে, তাও হবে, কিন্তু এই পর্যন্ত করাই বেটার। ঠিক আছে, এই পর্যন্ত করলেও হবে, এটা করা বেটার। ওকে, বুঝাইতে পারছি, এইটুকু কাজ আমাদের করলে পরে সেটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স শেষ হয়ে যায়। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সটার সাইজ একটু বড়, কয়েকটা কেস করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেটা নির্ণায়কের মান বের করতে হয়, ওই মানটা দেখা লাগে যে 0 সমান হয় কিনা, যদি সমান না হয় তার মানে ওর বিপরীত ম্যাট্রিক্স আছে, তখন আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করে, A11 12 13 21 22 23 31 32 33, এগুলো আমাদের প্রত্যেকটা নির্ণায়কের মান বের করতে হবে। এরপরে আমরা জানি A ইনভার্স 1 মানে হচ্ছে 1/a নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ। তারপর আমরা কি করবো, 1/-13 ওই যে অ্যাডজয়েন্ট অফ এর প্রত্যেকটা যে মানগুলো পাইছিলাম, A11 12 13 21 22 23 31 32 33, ওই প্রত্যেকটা মান এখানে আমাদের বসাই দিলাম ওই অনুযায়ী। 1 মানে কি প্রথম সারি প্রথম কলামে বসবে, 1 2 মানে কি প্রথম সারি দ্বিতীয় কলামে বসবে, এইভাবে আমরা বসাই দিলাম। বসানোর পরে সেটাকে আমাদের অবশ্যই কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। করার পরে আমাদের যেটা পাবো, আমরা যদি দেখি বাইরে এটা এভাবে আছে, সেটাকে কি করে দেবো, ভিতরে ঢুকাই দেবো। আর যদি চাই এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসলে আমাদের ক্রেমারের সাহায্যে, এটাই আমাদের লাস্ট, আর কিছু নাই। ঠিক আছে, আমাদের লাস্ট টাইপ সেটা হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মে সমীকরণের জট, এবং ক্রেমারের নিয়মটা একদম ইজি। ক্রেমারের নিয়মে আমাদের হচ্ছে, এটা আমাদের একদম ইজি। হ্যাঁ, এটা আমাদের অল্প কিছুক্ষণ টাইম লাগবে। এই বিপরীত ম্যাট্রিক্সটা একটু বড়। হ্যাঁ, ওকে ঠিক আছে, সবাই পারবে দেখছেন। এবার আসেন, এবার আসেন আমরা, কতক্ষণ ক্লাস হলো, 1.5 ঘন্টা হয়েছে না, হয়ে গেছে। আমি তো মনে করছিলাম 3-4 ঘন্টা লাগবে, বাট 2টা ক্লাস দিছি তো এই জন্য হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এক ক্লাসে সিকু দিতাম তাহলে আর হইতো না। আপনাদের হচ্ছে যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন চাচ্ছেন, আমাদের ডিফারেন্সিয়েশনের রুটিন কিন্তু দেওয়া আছে, আর একটা রুটিনে হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের চলে আসবে। হ্যাঁ, আর সেকেন্ড পার্টের হচ্ছে আমরা চেষ্টা করবো কয়েকটা অধ্যায় করায় দেওয়ার জন্য, যদিও টাইম নাই, চেষ্টা করবো। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। যেমন হচ্ছে কৌণিকটা অনেক একজন চাইছিল, তারপর হচ্ছে আর কি কি যেন আছে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা আছে। এই অধ্যায়গুলো হয়তো আপনাদের মিস যায়, জটিল সংখ্যা আছে। হ্যাঁ, আমরা করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টায় থাকবে, যেহেতু আপনাদের গণিত পরীক্ষা দেখা যাচ্ছে সবার শেষে হয়। হ্যাঁ, হায়ার ম্যাথ ক্লাস এটা সবার শেষে হয়, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, এবং আপনারাও পরীক্ষার মাঝে বা এই পরীক্ষার আগে এই ক্লাসগুলো করে ফেলার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমাদের ক্রেমারের সাহায্যে হচ্ছে কি করতে বলছে ভাইয়া। ক্রেমারের সাহায্যে আমাদের হচ্ছে ক্রেমারের সাহায্যে হচ্ছে সমীকরণের সমাধান, সমীকরণ জটের যে সমাধান আছে সেই সমাধানটা আমাদের করতে বলে। ঠিক আছে, তো আমাদের যে কোনো একটা আমরা সমীকরণ নিয়ে নিতে পারি। আমরা যদি দেখি যে হচ্ছে এরকম একটা সমীকরণ নিলাম, 5x প্লাস হচ্ছে 2y প্লাস 3z ইকুয়াল টু হচ্ছে 6। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে চাইলে এরকম অনেকগুলো সমীকরণ, 3টা সমীকরণ নিলাম বা 2টা সমীকরণ নিলাম। হ্যাঁ, এরকম সমীকরণ নিতে পারি। তাহলে এরপরে কি নেওয়া যায়, 4x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 8।
তারপরে কি 5x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 10। আমি আমার আন্দাজ মতো নিচ্ছি, হ্যাঁ, এটা হইতেও পারে নাও পারে, ঠিক আছে, আমি আন্দাজ মতো নিচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করেন, এই যে একটা সমীকরণ নিলাম, এই সমীকরণে দেখেন তো এক্স এর সহগ আছে কিনা, এক্স এর সহগগুলো আছে কিনা খেয়াল করেন। এক্স এর সহগ আছে ভাইয়া, হ্যাঁ, এক্স এর সহগ আছে, ওয়াই এর সহগ আছে, জেড এর সহগ আছে, এবং লাস্টে যেগুলো আছে সেগুলোকে আমরা D1 D2 D3 প্রকাশ করে। এই যে যে জিনিসটা আমরা লিখছি সেটাকে মূলত এইভাবে লেখা হয় A1x A2y A3z ইকুয়াল টু D1। তারপরে আমরা এটাকে লিখতে পারি A2x সরি B1x B2y B3z, এটাকে লিখতে পারি D2। এরপর হচ্ছে আমাদের C1x C2y C3z, এটাকে লিখতে পারি হচ্ছে D3। এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম, জাস্ট পার্থক্য কোথায়, এক্স এর সহগগুলো আমরা এখানে সংখ্যায় দিচ্ছি, এখানে 1 2 3 দ্বারা দিচ্ছি, আর এখানে হচ্ছে 6 8 10 ধরছি, এখানে D1 D2 D3 ধরছি, ঠিক আছে। মূলত এইটার থেকে আমরা এই সমীকরণ জোটগুলো লিখছি। এখন এই সমীকরণ জোটগুলো আমাদের বলে যে ক্রেমারের সাহায্যে এর সমাধান নির্ণয় করো, তখন আমাদের মাঝখানে একটু বিপদ হয়ে যায়। কিরকমের বিপদ হয়ে যায়, আমরা এই সমাধানটা করতে ভয় পাই যে এটা আবার কেমনে করে, কিন্তু এটা একদম ইজি। কেমনে ইজি ভাই, দেখেন যখন আমাদের সমাধান করতে বলবে তখন আমরা আগে দেখব যে এর নির্ণয় করে দেখব যে এর মানটা 0 হয় কিনা। যদি 0 না হয় তাহলে তো হইলেই, তার মানে এরা কি, এদের হচ্ছে আমাদের কি আছে, এদের হচ্ছে আমরা কি করব, তখন আমরা অবশ্যই ক্রেমারের নিয়ম খাটাবো। হ্যাঁ, তো ক্রেমারের নিয়ম কিভাবে খাটাই খেয়াল করেন। ক্রেমারের নিয়ম আসলে এরকমের যে এক্স বাই ডিএক্স, হ্যাঁ, ওয়াই বাই ডিওয়াই ইকুয়াল টু জেড বাই ডিজেড, এই আকারে আমাদের মূলত আসে ইকুয়াল টু 1/d। হ্যাঁ, ইকুয়াল টু কি 1/d। আচ্ছা, তো এটা আমাদের বুঝতে গেলে পরে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডি এর মান বের করতে হবে। হ্যাঁ, কিসের মান বের করতে হবে, ডি এর একটা মান বের করতে হবে, মানে এগুলো নির্ণয় করতে হবে। নির্ণয় কিভাবে করে, 5 2 3 এটা নির্ণায়কের মান বের করবেন, 4 3 4 5 2 2 এটা নির্ণায়কের একটা মান পাবেন। দেখবেন এটা 0 সমান হবে না, কিসের সমান হবে না, 0 সমান হবে না, তার মানে এটা একটা নির্ণায়ক। এবং এরপর আপনারা কি করবেন, dx এর একটা মান বের করবেন। কিসের মান বের করবেন ভাইয়া, dx এর মান বের করবেন। কিভাবে dx এর মান বের করবেন, dx এর মানটা কিভাবে বের করবেন এইটা আপনাদের একটু একটু নজর দিয়ে দেখেন। হ্যাঁ, dx এর মান কিভাবে বের করে, এখানে আমাদের নির্ণায়ক অবশ্যই করতে হবে। তবে x এর যে সহগগুলো আছে, যেহেতু আমরা dx এর মান বের করতেছি, তার মানে x এর সহগগুলো এখানে বসানো যাবে না। এক্স এর যে সহগগুলো আছে সেগুলো আমরা এখানে বসাতে পারবো না। কি বসাবো, এই যে এখানে D1 D2 D3 লিখছি না, এই যে D1 D2 D3 এই মানগুলো আমরা এখানে বসাবো। বুঝতে পারছি, যখন আমরা dy এর বের করব তখন y এর সহগগুলো আমরা বসাবো না, এই D1 D2 D3 আছে না, এই মানগুলো y এর জায়গায় বসাই দেবো। যেমন একটু খেয়াল করেন, x এর সহগ এখানে কি আছে 5 4 5, এখানে কিন্তু আমি 5 4 5 বসাবো না, কারণ আমি dx এর মান বের করতেছি। যখন dx এর মান বের করব তখন x এর সহগের বদলে কি বসাবো, 6 8 10 বসাবো। এর পরবর্তীতে যা আছে সেটাই 2 3 2 2 3 2 3 4 2, এর একটা এই নির্ণায়কের একটা মান পাবেন। খুব ভালো কথা, dy এর মান যখন আপনারা বের করবেন, dy এর মান যখন আপনারা বের করবেন তখন কি করবেন, y এর যে সহগগুলো আছে সেই সহগগুলো এখানে বসাবেন না, মাঝখানে y এর জায়গায় y এর সহগগুলো বসাবেন না। কোনগুলো বসাবেন, এই D1 D2 D3 যেটা আমরা লিখছি সেই সহগগুলো বসাবেন, অর্থাৎ 6 8 10 বসাবেন। ঠিক আছে, তাহলে বসান 5 4 5, এখানে বসে গেল 5 4 5, তার মানে এই y এর সহগের জায়গায় কি বসবে, 6 8 10 6 8 10, আর যেটা সবগুলা সেম টু সেম বসে যাবে। এরপরে বলেন তো ভাইয়া, যদি আমি ডিজেড বের করি, হ্যাঁ কি বের করি, ডিজেড বের করি, তাহলে আমাদের কি হবে বলেন তো, জেড এর সহগের জায়গায় জাস্ট কি বসে যাবে, 6 8 10 বসে যাবে না, 6 8 10 বসে যাবে না, তাহলে আমরা 5 4 5 লিখলাম, 2 3 2 লিখলাম, আর জেড এর সঙ্গে জায়গায় কি বসবে, 6 8 10, এই নির্ণায়কের মান বের করবেন। তাহলে আমাদের এখান থেকে তিনটা নির্ণায়কের মান বের করবেন, এখান থেকে এইটার মান বের করবেন। এরপরে কি করবেন বলেন তো ভাইয়া, এরপরে কি করবেন, হ্যাঁ এরপরে কি করবেন বলেন,
জানেন কি করবেন? কাজটা কি জানেন? আপনাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা, জেড এর মান বের করা। ক্রেমারের নিয়ম অনুসারে আমাদের এটাই বের করতে হয়। কিসের মান? এই যে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বের করতে হবে। হ্যাঁ, তো এক্স এর মান কিভাবে বের করবো? এক্স এর মান বের করবো হচ্ছে ডি এক্স বাই ডি দিয়ে। মানে কি ভাইয়া? ডি এক্স এর এখানে একটা মান পাবেন না, সামথিং তো কিছু একটা পাবেন, আর এখানে সামথিং কিছু একটা পাইছেন না। এই সামথিং আর এই সামথিং, দেখেন ডিএক্স এর যে মানটা পাবেন সেখানে এটা এখানে বসাই দিবেন, এখানে যে মানটা পাবেন এখানে ডি এর মানে এখানে বসাই দিবেন। ঠিক আছে? ওয়াই এর ক্ষেত্রে কি করবেন তাহলে? ডি ওয়াই বাই ডি। জেড এর ক্ষেত্রে কি করবেন তাহলে? ডি জেড বাই ডি। শেষ। তাহলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবেন, এটাই আমাদের আনসার। তাহলে দেখেন ক্রেমারের নিয়মটা কতটা ইজি। আমি আবারও বলি, ক্রেমারের নিয়ম কিভাবে বের করবেন? ফার্স্টে ডি এর মান বের করতে হবে, অর্থাৎ সমীকরণ জোটের যে সহগগুলো আছে সেই সহগগুলোর একটা নির্ণয় করবেন, সেখান থেকে একটা মান পাবেন। এরপরে ডিএক্স এর মান বের করবেন। আগে দেখবেন এই মানটা জিরোর সমান কিনা, জিরোর সমান না হলে পরে তার মানে আমাদের ক্রেমারের নিয়ম খাটবে। এবার দেখেন ডিএক্স এর একটা মান বের করবেন। তাহলে ডিএক্স এর মান কিভাবে বের করবে? হ্যাঁ, এক্স এর যে সহগগুলো আছে, এক্স এর যে সহগগুলো ছিল সেই সহগগুলোর পরিবর্তে আমরা ডি1 ডি2 ডি3 এই জিনিসগুলো আমরা এখানে বসাই দেব। আচ্ছা, ঠিক সেম ভাবে ডি ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সহগগুলোর পরিবর্তে ডি1 ডি2 ডি3 মানে 6 8 10 যেগুলো ছিল সেগুলো বসাই দিলাম। ঠিক সেম ভাবে ডি জেড এর ক্ষেত্রে জেড এর সহগগুলোর ক্ষেত্রে আমরা জেড এর সহগ না বসায় 6 8 10 এই জিনিসগুলো বসাই দিলাম। ওকে, বসানোর পরে আমরা কি করব ভাইয়া? এক্স এর মান যেহেতু বের করবো তার মানে ডিএক্স বাই ডি, ওয়াই এর মান যেহেতু বের করবো ডি ওয়াই বাই ডি, জেড এর মান যেহেতু বের করবো ডি জেড বাই ডি। আর এই মানগুলো পেয়ে যাবেন ডিএক্স এর মানে যেখানে বের করছেন, তাহলে এখানে ডিএক্স এর মানটা বসাই দিবেন, এখানে ডি এর থেকে একটা মান পাবেন সেটা ডি এর জায়গায় বসাইবেন। ঠিক সেভাবে ডি ওয়াই এর মান পাইছেন, ডি এর মান বসাই দেবেন, ডি জেড এর মান পাইছেন, ডি এর মান বসাই দেবেন। শেষ, কাজ শেষ। তাহলে বাকি যতটুকু আছে ততটুকু আপনারা কাজটা করবেন, মানে এই মানগুলো বের করবেন এবং এইটুকুর মান বের করবেন, এক্স ওয়াই জেড এর মানটা বের করে পরিপূর্ণ কাজ করে অবশ্যই আমাদের এই গ্রুপে আবার পোস্ট করে দিবেন। ঠিক আছে? যেই কয়টা বাড়ির কাজ দিছি, মানে আমি তো কিছু কিছু অঙ্ক বাদ রাখছি তাই না, মাঝখানে মাঝখানে এই বলছে এটা এটা করে নিতে হবে, কারণ এটার কি আপনার নির্ণায়কের মান বের করতে পারবেন না? আমি ফার্স্টে নির্ণায়ক কিন্তু করানো শিখাইছি। ঠিক আছে? শিখাইছি না? শিখাইছি। তাহলে নির্ণায়কের মান বের করতে পারবেন, এটা নির্ণায়কের মান বের করতে পারবেন, নির্ণয় করবেন জাস্ট। হ্যাঁ, আর কিচ্ছু না, শিখাইছি কিন্তু। পারার কথা, পারবেন কিনা বলেন? তাহলে করে আমাকে দেখাবেন। হ্যাঁ, আমি দেখবো যে ঠিক হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম, প্রায় 2 ঘন্টা। ঠিক আছে, প্রায় 2 ঘন্টা একটানা কথা বলছি, কোনো ব্রেক দেই নাই। ঠিক আছে? আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন হয়তোবা। তো এখন যে কাজটা করবেন, আমি যেটা বলছি যে অবশ্যই ঘুমানোর আগে এই বইয়ে দেখবেন কিছু শর্ত আছে, কিছু সংজ্ঞা আছে, কিছু শর্ত আছে, এইগুলো একটু দেখে তারপরে ঘুমাতে যাবেন। ঠিক আছে? এবং এই অঙ্কগুলো একটু কমপ্লিট করে তারপরে এখন একটু রেস্ট নেন। হ্যাঁ, 15 মিনিট হোক, আধা ঘন্টা রেস্ট নেন, এরপরে বসেন, সমস্যা নাই। তো আমার বলেন যে সব কিছু বুঝতে পারলেন কিনা আজকের ক্লাসে? হ্যাঁ, কেননা এই বেসিকটুকু যদি আমি না দিতাম, আগামীকালকের ক্লাসে যখন আমি সিকিউ 2-1টা দেখাবো বা 3-4টা দেখাবো, তখন আপনি কিচ্ছু বুঝতেন না। হ্যাঁ, একেবারে সরাসরি সিকিউতে গেলে। আর বেসিক দিয়ে দিলাম, আপনি একদম ফার্স্ট দিনে যেভাবে ক্লাসটা শুরু করছিলেন ঠিক সেম ভাবে আমি ফার্স্ট দিনের মতো ক্লাসটা শুরু করছি। মানে ম্যাট্রিক্স কাকে বলে ওখান থেকে শুরু করে একদম সূক্ষ্ম নিয়মের নির্ণায়ক পর্যন্ত আমি 2 ঘন্টা শেষ করে দিয়েছি। ঠিক আছে? যদিও অনেক কিছু তাড়াতাড়ি গেছি, কারণ আপনাদের এটা পড়া আছে বলে আমি তাড়াতাড়ি গেছি। যারা একদম নতুন হয়তো তাদের তো এত তাড়াতাড়ি যেতে পারতাম না, তাই না? ওকে, ঠিক আছে। তো ঠিক সেম ভাবে আমাদের বায়োলজি ক্লাসে এভাবে ক্লাস চলবে, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক। আমাদের হচ্ছে এই হায়ার ম্যাথ ক্লাসগুলো এভাবে চলবে। আর প্লাস হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যাতে আপনাদের পরীক্ষাটা অন্তত ভালো হয়। হ্যাঁ, এত কষ্টের পেছনে একটাই সার্থকতা পাবো, যেন দিন শেষে আপনাদের পরীক্ষাটা ভালো হয় এবং পরীক্ষা শেষে দেখা যায় যে অনেকেই ভুলে যায়। ঠিক আছে? যেমন এসএসসি 24 ব্যাচের অনেকে অনেক কষ্ট করে করে সাজেশন তৈরি করে দিয়েছিলাম, কিন্তু দিন শেষে অনেকে ভুলে গেছে। ঠিক আছে? এমনটা হয়, সমস্যা নাই, তবুও যদি আপনাদের কিছুটা ভালো হয়, তাই না? আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা সামনের দিন হচ্ছে ম্যাট্রিক্সের পর্ব 2-তে জাস্ট সিকিউ সলভ করব। ঠিক আছে? যদি অনেক জায়গায় সিকিউ সলভ করছেন, আমার সিকিউ সলভটা একটু ব্যতিক্রম হতে পারে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।